তুমি কি করে তোমার রেসপেক্টটাকে ধরে রাখবে সেটা কমপ্লিটলি তোমার উপর। আমার এটাও মনে হচ্ছে যে চার্টারটা আমি কমপ্লিট করতে পারবো না। আমি ওই গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আমাকে ওই একটা ওই 9 to 5 জবই করতে হবে। আমি যখন কাউকে এনে আমার অডিয়েন্সকে বলছি যে একে দেখো, আমার ভেতর থেকেও তো আসতে হবে হ্যাঁ এর মধ্যে কিছু আছে যেটা অডিয়েন্স দেখতে পারে। অ্যাটেনশন কারই না ভাল লাগে, অনেস্টলি স্পিকিং সবার ভাল লাগে, আমারও ভাল লাগে। আমি ইন্ডিপেন্ডেন্ট, আমি আমার মতো, আমি আমার আমার দুনিয়াটা গড়ে নিতে পারি। বাইরে কে কি বলছে না বলছে মানে কিছুই এফেক্ট ফেলেনি অনেস্টলি। আজকে আমাদের সহজ কথায় এক ঝলক টাটকা হাওয়া। আজকে আমাদের আমাদের সহজ কথায় পরবর্তী প্রজন্ম। আজকে আমাদের সহজ কথায় এন্টারটেনমেন্টের নতুন ভাষা। আজকে আমাদের সহজ কথায় এমন একজন কন্টেন্ট ক্রিয়েটর যে তার লেখা দিয়ে, অভিনয় দিয়ে, তার বুদ্ধিমত্তা দিয়ে আমাকে এবং আমার মতন অজস্র বাঙালিকে মোহিত করে দিয়েছে। আমি আমার থেকে ছোট কিন্তু প্রচণ্ড শ্রদ্ধার সাথে তার নাম নিচ্ছি। তার নাম নিরঞ্জন। তার টাইটেল আমি জানি না, আমি তার টাইটেল লাভটা সেনই জানি। তোমার নিরঞ্জনের পুরো নাম নমস্কার, কি? নিরঞ্জন মণ্ডল। নিরঞ্জন মণ্ডল। তো আপনাদের সামনে দি লাফটার সেন, আমার খুব পছন্দের একজন কন্টেন্ট ক্রিয়েটার। তো বলো কি মানে ছোটবেলায় কিচ্ছু কোনো আইডিয়া ছিল এইসব তোমার মধ্যে আছে? কি ছিলে তুমি আমি তাহলে ছোটবেলায়? মাঝে মাঝে ভাবি যে মানে কি করে হলো এটা, এটা তো হওয়ার কথা চপপুরি, ছিল না। চপপুরি, হ্যাঁ, চপপুরি গল্পে পরে আসবো। তো আসলে আমি একটু পড়াশোনা করেছি তোমাকে নিয়ে। না, আমি আমি ছোটবেলায় আমার আমার মা যেহেতু নার্স, তো আমার খুব ইচ্ছে ছিল যে আমি ডাক্তার হব। হুম। সেকেন্ডারি কমপ্লিট করলাম। মা বললো যে না না, আমার মাই আগে ডিসিশন নিয়ে নিল যে আমি সায়েন্স নিলে আমার সায়েন্স হবে না, আমাকে কমার্স নেওয়া উচিত আর আমাকে চার্টার্ড করা উচিত। তো ওকে ফাইন, আমি সেটাই করা শুরু করলাম। ট্রাস্ট মি, আমি আমি তো মনে হতো, আমার এটাও মনে হতো যে চার্টার্ডটা আমি কমপ্লিট করতে পারবো না। আমি ওই গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আমাকে ওই একটা ওই 9 to 5 জবই করতে হবে। বাট এগেইন আমি এটাও জানতাম যে জবটাও আমার দ্বারা হবে না। ফর সাম আননোন রিজন আমি জানতাম যে মানে ওই জবটা আমার হবে না। আমি এটাও ভাবতাম যে হ্যাঁ হয়তো চাকরি পাবো, করবো। একটা ইন্টারভিউ আমি দিয়েও ছিলাম, ওটা ক্র্যাকও করেছিলাম। দ্য মোমেন্ট আমি ওটা করে বাড়িতে আসলাম, এসে মাকে আমি বললাম, মাদের প্রণাম টনাম করলাম, করে মাকে আমি এটাও বললাম যে এটা কিন্তু থাকবে না বেশি দিন, টিকবে না বেশি দিন। তো তারপর চার্টার্ড করছিলাম, দেন গ্র্যাজুয়েশনে তখনও কমপ্লিট হয়নি, জাস্ট হবে হবে। তারপর হঠাৎ করে মানে এগুলো আমি তোমাকে আগেও যেটা বলছিলাম যে কোনোদিনই ভাবিনি যে কিছু হবে। বা আমার প্রথম প্রথম আমি এমনিই জাস্ট বানাতাম। তখন আমার খুব মনে হয়েছিল যে আমি সমাজ সচেতনমূলক কিছু বার্তা দেব মানুষকে। তো আমি ইউটিউবে বানানো শুরু করলাম। এবার যেটা হয় মানে খুবই একটা প্রোডাকশন, লো কোয়ালিটির একটা ভিডিও যেটা মানুষের কাছে রিচ করছে না, ওই আমার কটা বন্ধুই দেখছে। দেন তারপরে আমি ফেসবুকে মনে হয় ভিডিও করা শুরু করলাম, যেহেতু দেন কোভিড স্টার্ট হলো। কিছু করার নেই, ফ্রি এর নেট আছে বাড়িতে, তো ওই লিখতাম, লিখে ভিডিও বানাতাম। প্রথম ভিডিওটাই মনে হয় ফেসবুকে ভাইরাল গেল। দেন তারপর অনেকেই বললো যে পেজ ওপেন করতে। তারপর তো এইসব মনিটাইজেশন এন্ড অল এগুলোও জানতাম না। তো দেন করলাম, করে ফেসবুক কদিন চলছিল। দেন আমাকে আমার একজন ওয়েল উইশার সাজেস্ট করলো যে ইনস্টাগ্রামে কিছু করতে, যে এটাকে আরো একটু বাড়াতে, লাইক মানে এটার একটা আলাদা সাইডও আছে। তো আমি বললাম ওকে ফাইন, রিল বানানো শুরু করলাম। দেন হতে 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 আজকে এখানে এসে দাঁড়িয়েছে। এখন তুমি যদি আমাকে রিকল করতে বলো, এখন আমি ভাবলে হয়তো এখন দিনে দাঁড়িয়ে হয়তো সেগুলো ভাবছি, কিন্তু তখন আমি মানে কিছুই ভাবি না, আমার জাস্ট মনে হয়েছে আমি করে গেছি। ইভেন এখন তো হয়তো তাও যেরকম হয়তো ভাবি যে এরপর কি কন্টেন্ট দেবো, এরপর কি আপলোড করব, তখন তো সেটাও ভাবতাম না। তখন আমার জাস্ট মনে হতো যে ঠিক আছে, কিছু মাথায় আসছে, হয়তো মাঝখানে 6 দিনের গ্যাপ, 2 সপ্তাহের গ্যাপ, কিছু আপলোড করছি না, কিছু দিচ্ছি না, কিছু একটা মাথায় আসলো, বানালাম, আপলোড করলাম, লোকজন খেলো, দেখলো, ভালো বললো, আবার আমি বন্ধ। তো আমার ওই ফেজটা আমার খুব ভালো ছিল। ওটাতে আমার মনে হয় আমার ক্রিয়েটিভিটি আরো, মানে আমার মনে হয় আরো ভালোভাবে আসতো। কখনো ট্রোলড হয়েছো? না, না। এটা আমার মানে আমি আমি এটা সব জায়গাতে আমি খুব খুব প্রাউডের সাথে না, বলি। তার কারণ আমি তোমাকে বলছি, তুমি উম, ধরো একটা প্রচন্ড সূক্ষ্ম সুতোর উপর দিয়ে হাঁটার মতন আমি একটা কন্টেন্ট তোমাকে মনে করাচ্ছি।
যেখানে মুভ অন নিয়ে দুজন কথা বলছে রিসেন্টলি যেটা, সেখানে মেন্টাল হেলথ নিয়ে কথা আছে, ডিপ্রেশন নিয়ে ডায়লগ আছে, কিন্তু কোথাও ওই সুতোটায় ব্যালেন্সটা যে রেখে যেতে হেঁটে গেছো তুমি, কোথাও একবারও ডিসব্যালেন্স হওনি। এবং সেটা তুমি ভিতর থেকে মানুষটা ওরকম বলে মনে হয় তোমাকে না ভেবেই, মানে কেউ হার্ট হয়নি সেই কথাগুলো, সেটা মনে হয় তোমার খুব বড় ক্রেডিট, মানে কমেডির ক্ষেত্রে। হার্ট হয়নি, কিন্তু অনেকে ইভেন মানে ডিএমএও আমাকে অনেকে লিখে পাঠিয়েছে, ইভেন কমেন্টও আমি কয়েকটা কমেন্ট দেখেছি যে তারা এগ্রি করেন এই ফ্যাক্টরের সাথে, দে থিঙ্ক কি মুভ অন করাটা অ্যাকচুয়ালি দ্য পয়েন্ট ইজ ওটার ওই কনসেপ্টটার মেন টুইস্ট এটা ছিলই না যে মুভ অন, ওটার টুইস্ট এটা ছিল যে অ্যাকসেপ্ট করা। না, মুভ অন করা মানে অ্যাকসেপ্ট করা, তো যেটা ওইটাই লাস্টে বললো মেয়েটা। তো ওইটাই মানে আমি বুঝতে পারলাম, যারা আমাকে লিখছে আমি বুঝতে পারলাম যে তারা ওই মুভ অন করতে না পারার লাইনটার উপর বেশি ফোকাস করে ফেলেছে, তা আমি ওটা কাউকে কারেকশন করিনি। না, যে যেভাবে নেবে, তুমি তো একটা হ্যাঁ, পিস অফ, কিন্তু হ্যাঁ কিন্তু এটাও ঠিক, ওইগুলোই যখন আমাকে লোকজন আরো মানে লোকজন রেকটিফাই যখন করছে আমায়, এর আগেও অনেক এরকম হয়েছে যে অনেক আমার অডিয়েন্স হয়তো আমার সাথে এগ্রি করছে না কোনো একটা ফ্যাক্টে, তো তারা এসে আমাকে বলেছে, কিন্তু অনেস্টলি ট্রোল ব্যাপারটা কোনোদিন হয়নি। আমি নিজেও আমার অডিয়েন্সকে সবসময় বলি যে আমি ভুল, অফকোর্স মানুষ, মানে আমি হতেই পারে, আমি আর তারপর আমি অনেক ছোট, আমি শিখছি, আমি জানছি, তো ভুল হলে আমাকে এসে বলে দিও যে নিরঞ্জন এটা ভুল করছো তুমি, আমি শুনতে নেবো সঙ্গে সঙ্গে। তো আমার মনে হয় যে ওটা ওরা মানেও, মানে আমাকে এসে সত্যি, মানে ইভেন এরকমও হয়েছে যে আমাকে ডিএমএ এসে লোকজন বলে, কমেন্ট করে না, অ্যান্ড তারা বলে যে আমার এটা মনে হয়েছে, কিন্তু আমি কমেন্ট করলে আমি জানি মিড এজ ভদ্রমহিলা, আমি জানি যে হয়তো আমার কমেন্টে ধরে ধরে আরো লোকে আরো 5টা কথা বলবে, তাই আমি তোমাকে পার্সোনালি এসে বলছি। তো এই জিনিসগুলো আছে। তো ওই ট্রোল ব্যাপারটা কোনোদিনই হয়নি, টাচউড। এইখানে আমি তোমাকে একটা এই আমি হয়তো জাম্প করছি একটু, তোমার ছোটবেলা ছেড়ে গিয়ে একদম অদ্ভুত একটা জায়গায় তোমাকে এই প্রশ্নটায় আসছি, যেহেতু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ট্রোলিং এগুলো নিয়ে কথা উঠছে, কমেডি নিয়ে তো এখন একটা ফাসাদ চলছে যেটাকে বলে, কমেডিকে রেগুলেট করা, কমেডি কতটা হওয়া উচিত, এবং এই ব্যালেন্সটা আমরা কোথায় স্ট্রাইক করব। আমি জানি তুমি একদমই ছোট একটা বয়সের তুলনায়, কিন্তু তুমি এখন যেহেতু এই জায়গায় চলে এসেছো, তো তোমার কাছ থেকে কিছু লোক প্রশ্ন জানতে চাইতেই পারে, কারণ তুমি একজন সফল ইউটিউবার এবং সেখানে কমেডির একটা বড় ভূমিকা আছে তোমার কন্টেন্টে। তোমার কি মনে হয় কমেডিটা নিয়ে? আমি স্পেসিফিক্যালি এলাহাবাদিয়া বা ওই শোটাকে নিয়ে বলছি, হ্যাঁ, ইন জেনারেল আমি বলছি, কমেডির সীমা পরিসীমা এবং সবটা নিয়ে তোমার কি মনে হয়? আমার মনে হয় প্রথমত তো প্রত্যেকটা মানুষের কাছে কমেডির ডেফিনেশনটা আলাদা। মানে আমি এটাও জানি যে যদি কেউ গালাগালি দিয়ে কমেডি করছে, ফর অ্যান এক্সাম্পল, মানে ইন জেনারেলি বলছি, কেউ একটা যদি করছে, সেটারও কিন্তু আরো 10টা অডিয়েন্স আছে, তাকেও 10জন দেখে। আমরা যে এই যে বলি আমরা ক্রিঞ্জ কন্টেন্ট, কিন্তু রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে আমরাও ক্রিঞ্জ কন্টেন্ট কনজিউম করি, ওখানে অডিয়েন্স আছে। তো ওইটা তো আমি বলতে পারবো না যে কোনটা ঠিক কোনটা ভুল নয়, মানে আই এম নো ওয়ান টু, মানে কি বলবো, লোকজনকে বলার মতো যে এটা করো না ওটা করো। বাট আমার একটা জিনিস যেটা মনে হয় যে তুমি কি করে তোমার রেসপেক্টটাকে ধরে রাখবে সেটা কমপ্লিটলি তোমার ওপর। আমার যদি একটা সার্টেন রেপুটেশন হয় মার্কেটে, লোকজন যদি আমার থেকে কিছু একটা সার্টেন জিনিস এক্সপেক্ট করে থাকে, তো আমার মনে হয় সেটা সেটা যতই কমেডি হোক, যতই কুল লাগুক ব্যাপারটা বলতে, বা যতই যাই হোক, আমার মনে হয় এই জিনিস, ইভেন এটা নিয়ে আমি তারপরে 2-3টে জার্নালিস্টও আমার সাথে কথা বলেছে, আমি তাদেরকেও সেম কথাই বলেছি যে আমার মনে হয় যে আমি যখন জানি যে আমার রেপুটেশনটা আমি এরকম জায়গায় করে রেখেছি যেখানে লোকজন আমাকে চায়, যে মানে লোকজন মানে আদর্শ একটা ভালো ছেলে, সেখানে ইটস মাই রেসপন্সিবিলিটি আমার অডিয়েন্সের উপর যাতে, বা আমার সময়ের এনার্জি দায় নেই। হ্যাঁ, অফকোর্স নেই, বিকজ প্রথম থেকে ওইটাই করে হ্যাঁ, এসেছে। আর লোকজন ওটাই দেখেওছে। আজকে এখন 10জন কথা বলছে বলে আরো 10জন আঙুল তুলছে, বাট ওই 10জনের মধ্যে তুমি দেখে যাও 7জন কিন্তু দেখতো। আমি তো দেখতাম সবাই, হ্যাঁ, আমিও দেখতাম, আমি হয়তো মানে ইউটিউবে গিয়ে দেখতাম না, কিন্তু যখন সোশ্যাল মিডিয়ায় আসতো ক্লিপ, আমি কিন্তু দাঁড়িয়ে দেখতাম। হ্যাঁ হ্যাঁ। সো ইভেন আমি অনেককে বলতে শুনেছি যে হি ইজ অ্যাকচুয়ালি ফানি, কিন্তু মানে এগেন আমি মানে সেটাকে পক্ষে বিপক্ষে কিছু বলার ব্যাপার নেই। শৈশবটা কেমন?
একটু ইন্ট্রোভার্ট, এখনো ইন্ট্রোভার্টই, আমি একটু ইন্ট্রোভার্টই ছিলাম। তার আগে একটা কথা আমি শুধু তোমাকে মাঝখানে বলে নিই, একটা খুব ফেমাস কথা আছে, ফেমাস কমিক্স আর অ্যাকচুয়ালি স্যাড পিপল। হ্যাঁ, এটা আমাকে কদিন আগে আরেকজন কেউ বলছিল এরকম, চার্লি চ্যাপলিনের এক্সাম্পল দিয়ে আমাকে চার্লি চ্যাপলিন আছে, উডি অ্যালেন তুমি আছে। বলছিলে মনে হয় আমাকে ফোনে। তাই হতে পারে। হ্যাঁ, চার্লি চ্যাপলিন, উডি অ্যালেন, এনাফ এক্সপিরিয়েন্স, এবং ব্যক্তিগত জীবন খুব কমপ্লেক্স হয়। তো জানগে তোমার ছোটবেলা থেকে শুরু করে। আমি এটা বলার পর মেবি হয়তো এটা শুনে কারোর জন্য কমপ্লেক্স মনে হতে পারে, কারোর জন্য না মনে হতে পারে, বাট আমার ব্যাপারটা ইচ ছিল, টু হিজ ওন না। হ্যাঁ, আমার ব্যাপারটা ছিল আমি ছোটবেলা থেকে আমি একদম খুবই ছোট ফ্যামিলি, মা আমি বাবা। আমি ছোটবেলা থেকে এমনিতেও ছোটবেলায় আমি দুজনেই ওয়ার্কিং। হ্যাঁ, দুজনেই কাজ করতো নিজের আলাদা আলাদা। দেন আমি বাড়িতেই থাকতাম অলওয়েজ একা একা, অ্যান্ড আমি আরো ফেমিনিন ছিলাম ছোটবেলায়, তো বুলিও হতাম, তো সেই জন্য আমি তোমাদের জেনারেশনও এটা ছিল? হ্যাঁ, কি বলছো? এ তো আমরা করতাম ছোটবেলায়, আমরা ভেবেছিলাম থিংস আর চেঞ্জ। না, তুমি বুলিড হয়েছো? ছোটবেলায় তো আমি পাড়াতে তারপর বেরোতাম না, লেডিস হ্যাঁ, তো খেলতে পারে না। পাড়াতে বেরোতাম না, কোথাও যেতাম না। বাট এমন নয় যে আমি ডিপ্রেশনে ছিলাম বা আমি আমি খুব মানে বেরোতে চাইতাম, বেরোতে পারতাম না, এরকম কিছুই নয়। মানে ইট ওয়াজ মাই কমপ্লিট ডিসিশন যে আমি আমি বাইরে বেরোবো না। আর ছোটবেলা থেকে আমার মধ্যে একটা খুব অহংকার ছিল যে আমি খুব ভালো স্টুডেন্ট, আমি তাদের সাথে মিশবো না যারা পড়াশোনায় বাজে। হ্যাঁ, আমি ক্লাস 4 অব্দি আইদার ফার্স্ট হয়েছে আর সেকেন্ড হয়েছে, থার্ডও হয়নি কোনোদিন। তারপরে ক্লাস 5 থেকে একটু গজে গেছিলাম, কিন্তু একদম ছোটবেলায় তখন আমার খুব অহংকার যে আমি আমি ভালো স্টুডেন্ট, আমি ওই তাই। তো ওটা তো আছেই। দেন বেরোতাম না, কারোর সাথে কথা বলতাম না, ছোটবেলা থেকে বাড়িতেই থাকতাম। দেন তারপরে স্কুলটাও ওরকম করে কেটেছে অ্যাকচুয়ালি, মানে পুরো স্কুলটাই। দেন 12-এ গিয়ে 12 থেকে কলেজ লাইফটা একটু হ্যাপেনিং ছিল, যেহেতু এই সামনেই কলেজ। বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুল ছিল। আর না, স্কুলিং আমার হয়েছে সোনারপুর বিদ্যাপীঠ। সোনারপুর। আর কলেজ হচ্ছে হেরম্বো, আমাদের সাউথ সিটি। হ্যাঁ, তো কলেজ লাইফটা একটু ফান ছিল। একটা আমার খুব মানে খুব ফেস্ট টেস্টে পার্টিসিপেট করতে পয়েন্ট আছে না। আচ্ছা, আমি একদমই ইভেন আমার এরকমও হয়েছে, আমি সেকেন্ড ইয়ারে কলেজে গেছি, তারপর হচ্ছে মানে বেসিক্যালি হয়েছিল কি ফার্স্ট ইয়ারে কলেজে গেছি, কলেজে যেতাম তখন তখন আমার জন্য ইজি, তখন আমি অ্যাকচুয়ালি মার সাথে থাকছিলাম কদিন, তো মা তখন সোনারপুরে থাকতাম, তো আমি সোনারপুর থেকে বালিগঞ্জ ট্রেনে আসতাম। আর ম্যাক্সিমাম আমার মানে ওই লোকালগুলো যেগুলো হতো, দূরের যেগুলো লক্ষ্মীকান্তপুর, ক্যানিং, ওরকম ওরকম সব লোকালগুলোতেই হতো। তো আমি একবার খুব একটা বাজে এনকাউন্টার হয়েছিল, একজন ভদ্রমহিলা খুব বাজে ভাষায় আমাকে গালাগালি করেছিলেন। তো তারপর থেকে জাস্ট বিকজ তারপর থেকে আমি অটো করে স্কুলে যেতাম, আমি সোনারপুর থেকে গড়িয়া অটোতে আসতাম, গড়িয়া থেকে তারপর আবার গোলপার্ক অটোতে আসতাম, ওইটুকু হেঁটে যেতাম। তারপর যখন ওইটাও আমাকে বাবা বলতো না, অটো করে এত স্কুলে যাওয়া কিসের, অটো করে স্কুলে যাওয়া মানে অটো করে কলেজ যাওয়া মানে, তখনকার দিনে পার ডে যাতায়াত আমার পড়বে 60 রুপিস অলমোস্ট। তো বাবা বলতো না, এরকম ভাবে অটোতে আমি কলেজেই যেতাম না। তারপর থেকে ফার্স্ট ইয়ারের শেষে আমি কলেজেই যাইনি। হ্যাপেনিং ছিল তো কলেজ লাইফ। তাও না, আমারই বন্ধুদের মধ্যে, আমি টার্নিং পয়েন্টটাই বলছি, স্কুলে আমাকে যারা বুলি করতো তাদের মধ্যে একজন, সে আমার এখন বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, মানে ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড, জয়দীপ বলে। 12 থেকে হঠাৎ করে ও আমার বন্ধু হয়ে গেল। আমার মনেও নেই এক্স্যাক্টলি কোথা থেকে শুরু হয়েছিল, কিভাবে শুরু হয়েছিল, বাট এত ভালো বন্ধু হয়ে গেল। দেন আমার লাইফটা একটা হ্যাপেনিং হয়ে গেল। দেন কলেজে একসাথে যেতাম, ঘুরতাম ফিরতাম, মানে হ্যাপেনিং মানে ওইটুকুই, মানে এমন না যে কলেজে খুব হ্যাপেনিং, সবার সাথে মিষ্টি ঘুরছে এরকম। তুই ঢুকছো, চারদিকে ছিটকে লোকজন পড়ে যাচ্ছে, ওরকম হ্যাপেনিং। আমার দুটো মানুষের সাথেই হ্যাপেনিং, ওই হ্যাপেনিং। তো তারপর কলেজে যাওয়াই বন্ধ করে দিলাম। সেকেন্ড ইয়ারে কলেজে গেছি, আমাকে লিটারালি আমার ক্লাসের স্টুডেন্টরাই বলছে যে সেকেন্ড ইয়ার, তাই শিওর, হ্যাঁ সেকেন্ড ইয়ার। তো এরকম করে কলেজটাও কাটলো। দেন তো তারপর চার্টারটাও করছিলাম, ওটারও প্রেশার ছিল, টিউশন থাকতো, তো ওই জন্য কলেজটা যাওয়া হতো না। ভালো স্টুডেন্ট আগোড়াই থেকে গেছো। হ্যাঁ, মানে সেটা তোমার কন্টেন্ট দেখলেও কেন জানি মনে হয়। হ্যাঁ, দেন গ্র্যাজুয়েশনটা আবার একটু ভালো করেছি। অ্যাকচুয়ালি সেকেন্ডারিটা একটু
হয়ে গেছিল, নড়বড় হয়ে গেছিল। আর পাকনা গজিয়েছিল? হ্যাঁ, অ্যান্ড অনেস্টলি স্পিকিং আমার বাড়িটা ওই টিপিক্যাল ওরকম বাড়ি যারা মনে করে পাকনাওয়ালা ছেলে মনে হয় না, পাকনা গজানো কতটুকু। বাট ওই পড়াশোনাটা করতাম না, ওটা করতে আর ভালো লাগতো না। ওই হাতে ফোন পেয়ে গেছি, নেট পেয়ে গেছি, তখন এই ল্যাপটপ কিনে দিয়েছে বাবা, ডঙ্গেল আসতো তখন, ওই রিচার্জ ওই নেটটাই তো তোমাকে তৈরি করলো পরে। সিনেমা দেখেছি তো, ওরম করে করেই কেটেছে। তারপর মোবাইলের নেটই তো তারপর তৈরি করেছে। তখন আর জানতাম না, না এখন সেরকম হবে। আচ্ছা, একটা ছেলে যে এক সময় ডিসিশন নিয়েছে তাকে বুলি করা হচ্ছে বলে সে বেরোবে না, কলেজেও সে হ্যাপেনিং বলতে গেলে দুজন বন্ধুর মধ্যে হ্যাপেনিং, ম্যাক্সিমাম 3-4 জন মিলে একটা কোনায় বসে, সে ছেলেটা এতজনের মধ্যে পপুলার হলো, তার কি কমেডিটা এই আমি এফিমিনেট, আমি বুলি হব, এটা ধরে নিয়ে তার কোপিং মেকানিজম থেকে এসেছিল পার্সোনালিটিতে, নাকি অত? অনেস্টলি বলছি, আমাকে কোনোদিন এগুলো এফেক্টই করেনি। মানে আজকে এগুলো এগুলো তুমি আজকে আমার থেকে জানতে চাইলে বলে আমি তোমাকে শেয়ার করলাম, কিন্তু মেবি হয়তো এগুলো আমি কাউকে বলতামও না। মানে মেবি হয়তো অনেককে এফেক্ট করে এরকম, আরো আরো অনেক বাজে ভাবে লোকজন বুলিড হয়, আরো বাজে সিচুয়েশন থেকে লোকজন যায়, কিন্তু আমাদের জেনারেশন আরো বেশি হয়েছে। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। কিন্তু কিন্তু আমার আমার অ্যাকচুয়ালি মানে মানে আমি খুব এমনিতেও খুব নিজেরটা গুছিয়ে নিয়ে নিজের মতো থাকতে পছন্দ করি ছোটবেলা থেকে। মানে আমি অ্যাকচুয়ালি আমার মাকেই দেখে বড় হয়েছি, তো মানে আমার মাও ওরকম, মানে খুব নিজেরটা। ইভেন হচ্ছে মানে মানে মাকে মাকে জাস্ট একসাথে হচ্ছে থাকতে হবে, মানে ফ্যামিলিগত কারণে হয়তো চাকরিটা করতে পারবে না, এটার জন্য মা আলাদা হয়ে গেছে। তো আমার মাথাতে ওটাই কাজ করে অলওয়েজ যে আমি ইন্ডিপেন্ডেন্ট, আমি আমার মতো, আমি আমার আমার দুনিয়াটা গড়ে নিতে পারি। বাইরে কি কি বলছে না বলছে মানে কিছুই এফেক্ট ফেলেনি অনেস্টলি। বাকি যা মা বাবার আলাদা হয়ে যাওয়া এফেক্ট তখন হয়তো পড়েছিল, বাট আমার মনে হয় ওটাই আমাকে অনেক ছোট বয়সে অনেক ম্যাচিওর করেছে, অনেক অনেক স্ট্রং বানিয়েছে। ম্যাচিওরিটি এসছে কিনা জানি না, বাট হ্যাঁ অনেক স্ট্রং করেছে। তোমার ব্যক্তিত্বে মায়ের প্রভাব বেশি? হ্যাঁ। আর বাবা কিরম ভাবে? মায়েরও আছে, বাবারও আছে অ্যাকচুয়ালি। এখন এখন আমার মনে হয় যে বাবার প্রভাবটা এখন আস্তে আস্তে বাড়ছে। এখন আমি মাঝে মাঝে রিলেট করি যে আস্তে আস্তে যত বয়স বাড়ছে আমি বাবার মতো মানে চারিত্রিক গুণগুলো পাচ্ছি। বাট মানে এমন নয় যে মানে ওয়ান অফ দেম আর ইভিল আর মেবি তার জন্য কিছু হয়েছিল এরকম না। হ্যাঁ, মানে ইটস জাস্ট অ্যাডজাস্টমেন্ট। মানে দুজনেই দুজনেই দুজনের জায়গায় ঠিক, দুজনে, বাট ওই দুজনে একটা সেম রাউন্ডে আসতে পারেনি, তাই আলাদা। দেন চানাচুরটা খেলে এই প্রসঙ্গে মনে পড়লো চপমুড়ি। তোমার তো চপমুড়ি হচ্ছে একটা বাল্ব জ্বলার মুহূর্ত। কি হয়েছিল, কিভাবে মনে হলো যে এই চপমুড়ি থেকে আমি একটা কন্টেন্ট তৈরি করতে পারি, এবং হোয়াট হ্যাপেন্ড নেক্সট? চপমুড়িটা এসেছিল হচ্ছে তার অ্যাকচুয়ালি দেখলে তুমি চপমুড়িটা আগে লাইভ গেছিল, কিন্তু কলকাতার বিরিয়ানি বলে যে ভিডিওটা ছিল ওটা আগে শুট করা আমার। আচ্ছা। ওই ভিডিওটা শুট করার পর আমার মনে হয়েছিল যে এই ভিডিওটা লোকজন খাবে না হয়তো অত, লোকজনের কাছে এটা হয়তো অত ফানি লাগবে না, তো আমি ওটা ডাম্প করে দিই, এডিট ফেডিট করে রেখে দিই। তখন আমি ভাবতে থাকি ঠিক আছে খাবার নিয়ে কিছু একটা বানিয়েছিলাম, তো তাহলে এমন কিছু একটা ভাবে যেটার মধ্যে আমি অনেক অপশন পাবো, কনভারসেশনটাকে বাড়াতে পারবো, আরো জিনিসপত্র করতে পারবো। তো আমার তখনই মাথায় এলো চপ, বিকজ অনেক ধরনের চপ হয়, আমি যত অপশন যত দেবো তত আরো বাড়বে, আমি স্টোরিটাকে আরো বাড়াতে পারবো। তো ওখান থেকে আমি চপের ভিডিওটা বানাই, কিন্তু মেইন ফার্স্ট ইন্সপিরেশন ছিল আমার ওই কলকাতার বিরিয়ানি ভিডিওটা, যেটা পরে লাইভ গেছিল। অ্যান্ড ওটাও মানে ওটা হচ্ছে চপ মুড়ির ভিডিওটার থেকেও বেশি ভাইরাল। মানে ওটাও মানে আমি আমি সেদিনকে আমি জানতাম বাঙালি বিরিয়ানি প্রেমী, বাট আমি সেদিনকে রিয়েলাইজ করলাম যে বাঙালি বিরিয়ানির জন্য অন্ধ প্রেমিক, শুধু প্রেমিক না। ইউজুয়ালি কন্টেন্ট লিখতে কতক্ষণ সময় লাগে তোমার? ডিপেন্ড করে না, হ্যাঁ কখনো কখনো একটা দিন দুটো দিন লেগে যায়, কখনো কখনো 1 ঘন্টাতেও নামিয়ে নিয়ে, ডিপেন্ড করে। বিকজ আমি লেখাটাতে বেশি ফোকাস করি, মানে আমি শুট মানে যদি কিছু যদি মুড হয় যে যদি মনে হয় যে না না ঠিক আছে এই কন্টেন্ট একটু ভালোভাবে করবো বা এই করবো, তখনই ক্যামেরায় শুট করি। নাহলে তুমি দেখবে আমার মানে ম্যাক্সিমাম কন্টেন্ট। মেয়েদের উইক কি রাখাই থাকে বাড়িতে? কিনি কটা উইক আছে? কারণ 2-3টে মেয়ের চরিত্র একসাথে করো তো মাঝে মধ্যে দেখি। আমি অর্ধেক উইক পড়ি না, আমার অনেক উইক, আমার কম করে হলেও 16-17টা উইক আছে। কেন?
কিনি, আমার আমার ভালো লাগে, জাস্ট আমি কিনি। ইভেন আমার আমার বাড়িতে শাড়িও আছে, মানে এমন না যে আমি শাড়ি পরতে চাই, মানে আমার ভালো লাগে কিনতে। মানে আমি তো আমার বাড়িতে বলি যে আমার আমার বয়সকালে এগেন এমন নয় যে আমি পরবো, বাট আমার আমার মায়ের এটা আছে, আমার মা খুব সোনা ভালোবাসে, ম্যাক্সিমাম মহিলারাই ভালোবাসে, আমারও খুব সোনা ভালো লাগে। আমি মাকে বলি যে আমি বয়সকালে আমি যেন এমন একটা দিনে যেতে চাই যেখানে আমার কাছে একটা বড় বাক্স থাকবে, ওতে এক গাদা সোনার গয়না থাকবে, আর আমি সব আমার ফ্যামিলিতে যত নতুন বউ আসবে, মেয়ে আসবে, সবাইকে একটা একটা করে বিলাতে থাকবো। এবার আসি আমার প্রিয় বিষয়টা, যেটা লোকে বলে আমি কিছুটা কাজ করেছি, অভিনয়। সেটা শিমুল ভার্সেস ছাতিম হোক, বা তখন ওই সিম আর মোবাইলের গল্পটা, তো যেটা তোমার ক্রিয়েট করা, তোমারই ক্রিয়েট করা জিনিস তোমাকে শোনাচ্ছি, ভাবো। তো তুমি এফিমিনেশনটাও বাড়াও না। আবার যখন একটা ছেলের রোল করছো, তখন অকারণে অজয় দেবগানের মতন সিংঘম হওয়ার চেষ্টাও করো না। আবার যখন তুমি ওই বসটা করছো, যে বিয়ের কথা পারমিশনটা দেবে, বা বাবা, বস হোক বাবা হোক, সিমা আর মোবাইলের বিয়েটা দেবে, তারও একটা পরিবর্তন আছে চরিত্রে, তার একটা থার্ড লেয়ার আছে এই দুজনের থেকে আলাদা। খুব সূক্ষ্ম হচ্ছে পরিবর্তনগুলো, কিন্তু প্রত্যেকটা চরিত্র আলাদা হয়ে যাচ্ছে। এই অভিনয় শিখলে কোথায়? আমাকে অনেক দিন আগে একজন ডাইরেক্টরই বলেছিলেন যে, আমি আসলে অডিশন দিয়েছিলাম, তো কাজটা হয়নি, বাট তখন উনি আমাকে বোঝানোর জন্য বুঝিয়েছিলেন এরম ভাবে, যে কথাটা আমার মানে ওটাই আমার কথা মাথায় গেঁথে গেছিল, যে অভিনয় করতে হবে না, ক্যামেরার সামনে এসে নো অ্যাক্টিংটাই দরকার আমার। তুমি তো ওই চরিত্রটা যদি তুমি নিজে হতে জাস্ট জাস্ট ফিল করো যে ওটা তুমি নিজে, যেই সিচুয়েশনটা ওখানে তোমাকে আমি দিয়ে রেখেছি, মানে ফিল করো এই সিচুয়েশনটা তোমার সাথে হচ্ছে রিয়েল লাইফে, দেন তুমি ওটার রিয়াকশন দাও। তোমাকে অ্যাক্টিং করার দরকার নেই, অ্যাক্টিংটাই করো না। তো আমার মনে হয় ওটা, ওই ফর্মুলাটা আমার খুব কাজে লেগেছে। ঠিক আছে, টাইম নিচ্ছি, করছি 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 ওটা, মানে ওটাকে নিজের মধ্যে করার চেষ্টা করছি যে আমি এটা মানে রিয়েল ভাবার চেষ্টা করি যে এটাই রিয়েল লাইফে হচ্ছে। তো ওরকম ভাবে আমার মনে হয় যে আমার ওটা খুব হেল্প হয়। ধরো যদি মুভ অনের ভিডিওতে আবার ফিরি, সেখানে যেই একটা পয়েন্ট এলো, ওই তেরা वो प्यार গানটার ইন্টারলিউড মিউজিকটা বেজে উঠলো এত ঠিক সময়ে, ঠিক জায়গায়। ওই ইন্টারলিউড মিউজিকটা যেখানে ইমোশনটাকে বাড়াতে পারে, সেখানে ম্যাগনিফাই করে দিল। এডিটে কে বসে? বাহ, অলরাউন্ড ট্যালেন্ট। আমার কোনো ভিডিও, একমাত্র ব্র্যান্ডের ভিডিও ছাড়া। সরি, জিজ্ঞাসা করতে, 26। 26 বছর বয়সে আমি খুঁজে পাচ্ছিলাম না নিজেকে যে আমি কি করবো। তুমি এত কিছু করছো, সো প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ। তুমি এডিটেও নিজে বসো, আর তার মানে লাফটার সেন ইজ অল অ্যাবাউট ইউ অনলি, আর কেউ নেই। ওকে। আমার অ্যাকচুয়ালি মানে টিম ইন দ্য সেন্স, হ্যাঁ, মানে একজন আছে যিনি আমাকে, যে আমার সবকিছু করে, মানে ওই প্রথম থেকে আছে আমার, মানে শি ইজ মাই ফ্যামিলি। বাট এছাড়া আমার এই মানে কেন জানি না আমি টিম কনসেপ্টটাই না বিশ্বাস করতে পারি না। মানে ঠিক আছে, অন্য কাজ করার জন্য ঠিক আছে, কিন্তু এই আমারই ভিডিওর স্ক্রিপ্ট বা আমারই ভিডিওর এডিট করার জন্য আমার টিম, মানে ব্র্যান্ডেড ভিডিওর জন্য ঠিক আছে, আলাদা ব্যাপার, কারণ সেখানে ক্লায়েন্টের অনেক মতামত থাকে, তো সেটা ঠিক আছে। বাট আমার কথা হচ্ছে আমি যেরকম ভাবে ভিজুয়ালাইজ করেছি সেটা তো আমিই করতে পারবো, মানে আমার আর অন্য কেউ করলেও না আমার কেন, মেবি হয়তো ক্যামেরাটাকে ধরে যখন ধরো তুমি চরিত্রটা করছো, যখন ক্যামেরা শুট করে তখন আছে লোকজন, যখন যাকে পাই আমি ডেকে নি করে নি। বাট এগেন তারপর আর যদি ফোনে যদি করছো তো সেটা আমি নিজেই ট্রাইপডে রেখে বা কিছু একটা করে কোনোভাবে ফ্রেম নিয়ে নিজেই করে, বিকজ এডিট হয়তো মানে অফকোর্স আমি নিজেও আমি অতটাও ভালো এডিট পারি না বেসিকটা ছাড়া, কিন্তু আর আরো অনেক লোকজন আছে যারা হয়তো আমার থেকে ভালো এডিটটা করতে পারবে, কিন্তু আমার মনটা খুচখুচ করে। আমার মনে হয় যে না না, আমি জানি যে আমার অডিয়েন্স কোথায় ঠিক, তেরা হ্যাঁ পর মেরা হ্যাঁ। আমি জানি যে আমার অডিয়েন্সকে আমি কি খাওয়াতে পারবো, আমি এডিট করবো, আমি করি সব। তুমি তো এখন একলা থাকছো, মানে একলা জীবনটা কেমন? আমি না খুব একটা একলা থাকিনি। আমি তাই খুব ইন্টারেস্টিং লাগে যে একটা মানুষ একলা থাকে, সে রাত্রিরে কি খায়, তার কি হয়। আমি মা দ্বারা গার্ডেড, নয়তো বউ দ্বারা গার্ডেড, নয়তো নিজের লোক দ্বারা গার্ডেড। তো একটা ছেলে যে নিজের কেরিয়ার করছে, একটা শহরে একলা আছে, তার জীবনটা কেমন?
নর্মাল ডে ইন ইয়োর লাইফ? আমি এমনি জাস্ট মুখে বলাতেই একলা আছি, মানে আমার কয়েকটা হাতে গোনা 8 থেকে 10 জনের একটা বন্ধুর গ্রুপ আছে, যাদের কেউ না কেউ অলওয়েজ আমার বাড়িতে থাকছে। ইভেন এখনো একজন আছে। আর এমনি তো আমার দেখাশোনার জন্য একজন আছে যিনি 24 আওয়ার্স থাকেন। তো বাকি সব তো উনিই করে দেয়, তো বাকি তো আমার কিছু লাগেই না। আমি ঘুম থেকে উঠি, খাই দাই, ঘুমাই। আমার আমার আর অনেস্টলি আমার কিছু হেডেকই নেই, মানে আর আমি ওরকম টাইপেরই মানুষ যে যারা মানে খুব লেজি, মানে মানে যেই কাজটা আমার নয় তো সেটা আমি করব না। আমি ওরকম টাইপের, মানে আমার কথা হচ্ছে যে মানে আমি ড্রাইভিংটাও শিখিনি এই কারণে যে আমার মনে হয় যে ড্রাইভিংটা শিখে আমার কোনো লাভ নেই, বিকজ আমি জানি যে আমি নিজে কোনোদিন ড্রাইভ করবো না। আমার এত ভয়, এত ভয়, আমারও খুব ভয়। তো আমি করি না, আমি অত অত মাথা ঘামাই আমার না নিজে মরার থেকে অন্য কাউকে চাপা দিয়ে দেওয়ার ভয় বেশি। হ্যাঁ হ্যাঁ, আর আজকাল রাস্তাঘাটের যে অবস্থা ওঠে, তুমি ঠিকঠাক মতো চালালেই যে তুমি সেফ এটার কোনো গ্যারান্টি নেই। উল্টো দিকে ব করে বেরিয়ে এলো কেউ, কি করবে তুমি তখন? তো ওই আর কি, তো করতে হয়। একলা থাকা কিন্তু ফান। তাই হ্যাঁ, যদি তোমার কাজগুলো করে দেওয়ার জন্য লোক থাকে, তোমাকে একাই সব করতে হয়, তখন একটু না সেটা ব্যাপারটা করে দিলাম, কিন্তু একলা লাগে না মাঝে মাঝে? একলা থাকা দরকারও হয় মাঝে মাঝে, কন্টেন্ট ভাবতে হয়, এমনি থাকতে হয়, ল্যাদ খেতে আমার হয়। মনে হয় আমার না, যেহেতু আমি ছোটবেলা থেকে একলাই থেকে বড় হয়েছি, তো তো আমার আর ওটা নিয়ে কোনো হ্যাঁ, ওটা আমার মনে হয় মানে ওটা আমার জন্য আরো ভালো কাজ করে। আমি ছোটবেলা থেকে একদম ছোট থেকেও একলা, মা থাকতো না সারাদিন, বাবা থাকতো না সারাদিন। তো প্রেমের কি খবর? প্রেমেরও একজন আছে, সেই আছে। কতদিন কতদিন যাবত চলছে ঠিকঠাক? অনেক দিন, 5 বছর হতো। বাহ বাহ। তো কখনো ভয় করে কি নিয়ে? কন্টেন্ট ফুরিয়ে গেলে? হ্যাঁ, কোন একদিন সকালে উঠলো নিরঞ্জন মণ্ডল, কন্টেন্ট নেই। হ্যাঁ হয়, এখনো হচ্ছে, এখনো আমার কাছে কোনো কন্টেন্ট নেই, মাথায় কিচ্ছু নেই। ওটা তো আমরা জানি, এটা তো পরীক্ষার আগে সবার হয়, যেই কোয়েশ্চেন পেপারটা আসবে চলে আসবে। ল্যাপটপ তুই জানিস 1 ঘন্টা স্ট্রাগল, এইটাই আমি বলতাম এরপর, কিন্তু যে আমি এটাও জানি যে আমি চেষ্টা করলে কিছু না কিছু, আমি মাঝে মাঝে না, আবার দেখবে আমার জানি না, মেবি হয়তো সবারই এটা হয়, যে যখন কিছু নিয়ে ভাববে, কিছু এনি কাইন্ড অফ আইডিয়া যখন কিছু ভাবার চেষ্টা করবে, দেখবে এমন সময় কিছু কিছু না, অনেক কিছু মাথায় একসাথে আসে, অনেক কিছু। তো তখন আমার মনে হয় যে কন্টেন্টের অভাব নেই, কিন্তু আমি জাস্ট, যদি আমার মাথায় আসছে না তার মানে আমি ভাবছি না ওরকম ভাবে। এই যে অনেক কিছু মাথায় আসে বললে, এখানে তো একটা খুব ইম্পর্টেন্ট প্রসেস চলে আসছে, ছাঁকনি, যে কোনটা লাফটার সেন রাখবে তার কন্টেন্টে, কোনটা মনে হচ্ছে এইটা আমার মিজাজের সাথে যায় না। আসে তো বুদ্ধি সবই মাথায়। আর সেরকম এরকম অনেক ভালো ভালো কন্টেন্ট আমি ভেবেছি যে যেগুলো হয়তো আমি জানি যে এটা এটা দেওয়া মানেই লোকজন খেয়ে নেবে, কিন্তু সেটা আমি বলছি না যে আমার আমার সব কন্টেন্ট ইজ ভেরি পিওর, ইটস ভেরি ভেজ। আমিও মাঝে মাঝে ডাবল মিনিং জোক ইউজ করি, কেন নয়, কিন্তু সেটা খুবই, বিকজ আমি জানি যে আমার অনেক মিড এজ অডিয়েন্স আছে, অনেক মানে আমার মায়ের বয়সী, মাসির বয়সী অনেক ভদ্রমহিলা আছেন। তো মানে এরকম অনেক মাথায় আসে যে যেটা আমি জানি যে এটা দিলে কি করে, এই যে মা মাঝে মধ্যে এসে ভিডিওতে দেখে এই টেডিকে দিল, এই পুতুলকে দিয়েছে, এটা কি বলেছে, ওইগুলোর কিরকম রিপোর্ট মাঝবয়সীদের মধ্যে পছন্দ করে না। এটা দারুণ। আমি ওটাই বলছি, মানে ওই একটা সিরিজ মতন মা মাঝে মাঝে আসবে। হ্যাঁ হ্যাঁ, ওটাও একটা আইপি, যে ওই যে মানার মা। হ্যাঁ হ্যাঁ, ওটাই তখন আমার মনে হয় যে এই কন্টেন্টটা খুব খেতো, কিন্তু আমি করতে পারবো না, বিকজ ডাবল মিনিংটা একটু বেশি ডাবল মিনিং। আমার মেবি হয়তো কিছু সার্টেন ওয়ার্ড আছে, যেই ওয়ার্ডটার জন্যই মেবি হয়তো এই কন্টেন্টটা ক্যাচি, কিন্তু আমি ওয়ার্ডটা ইউজ করতে পারবো না। আমি জানি যে লোকজন আমার থেকে এটা এক্সপেক্ট করে না, আমি ওটা করলে মানে লোকজনের খারাপ লাগবে, তো কিছু করার নেই, বাদ দিয়ে দিই। ব্র্যান্ড আসলে তার সাথে কি রেসপন্সিবিলিটি আসে? হ্যাঁ, কিরকম? ডিপেন্ড করে যে, বিকজ এরকম অনেকেই আছে, আমি এখনকার দিনে দাঁড়িয়ে এরকম খুবই কম যে যারা খুব চোখ বন্ধ করে সোশ্যাল মিডিয়ার ব্র্যান্ডেড কন্টেন্টের ওপর লোকজন বিশ্বাস করে, কিন্তু তাও আমার মনে হয় যে লোকজন আছে যারা দেখে সেকেন্ড বার ভাবে যে হ্যাঁ, মানে মেবি হয়তো দাদা এটা বলছে বা এই দিদি এটা বলছে বলে আমি এটা ইউজ করে দেখবো বা এই প্রোডাক্টটা কনজিউম করব। তো আমার মনে হয় ওখানে একটা সুন্দর ওই এগেন এই ছাঁকনিটা থাকা দরকার, যেটাতে আমি জানি যে আমি
এই টাইপের ব্র্যান্ডের সাথেই কাজ করব, এই ব্র্যান্ডের সাথে কাজ করব না, এই জিনিসগুলো, এই টাইপের প্রোডাক্টগুলো বা এইগুলো আমি কনজাম্পশন আমার ভিডিওতে দেখাবো না। তো আমার মনে হয় এগুলো খুবই প্রথম থেকে এগুলো খুব কনসিয়াসলি আমি নিজেই ডিসিশন নিয়েছিলাম যে আমার রেপুটেশন আমার কাছে আগেই সবকিছুই। আমাকে এগেন আমাকে একজন আমার খুব ওয়েল উইশারই উনি বলে, আমি না অ্যাকচুয়ালি এটা আমাকে মেনশন করতে হবে, আমি আমি খুব মানে আমার সারাউন্ডিং এ প্রচন্ড মানে খুব ভালো ভালো মানুষ, যেমন আমার লাইফে যে কটাই মানুষ আছে বললাম না হাতে গোনা 8-10টা বন্ধু, তারা সবাই আমাকে এত ভালোবাসে, সবাই আমাকে এত ভালো উপদেশ দেয়। তো আমাকে একজন একজন বলেছিলেন যে এই যে একটা সুন্দর রেপুটেশন তৈরি হয়েছে, এটাই তোর সবকিছু। নাম্বারস তো ভিডিওতে চলেই আসছে, সে তোর 1 মিলিয়ন 2 মিলিয়ন কি আছে, সে হয়তো মেবি হয়তো কোনো একটা ভিডিওতে 2 লাখ ভিউ আসলো, বাট ওই ভিডিওটার জন্য যে তোকে যদি 200টা লোকও তোকে বাইরে থেকে এসে রেসপেক্ট দিচ্ছে, ওটাই তোর আর্নিং। তো সরি, তো আমার মনে হয় যে রেপুটেশনটা মেনটেন করা আমার কাজ, ইটস মাই রেসপন্সিবিলিটি, তো ওটা তো আমাকে করতেই হবে। আমার আরেকটা জিনিস তোমার সাথে কথা বলে খুব মনে হচ্ছে, তোমার মধ্যে আমি যখন থেকে তোমাকে দেখলাম, আহ, এখন বুঝতে পারছি কেন আমি আই ওয়াজ টোটালি ড্রন ইনটু ইউ যখন আমি ইনস্টাতে তোমাকে দেখেছিলাম। দেখো, তোমার সাথে আমি 8 ঘন্টা গল্প করেছি, তাতে আমি জেনেছি তুমি বুলি হয়েছো এবং তোমার জীবনে 7-8টা ওয়েল উইশার আছে, 10টা। সেম থিং হ্যাজ হ্যাপেন টু এভরিবডি। আমরা প্রত্যেকে তো কোথাও না কোথাও গিয়ে প্রান্তিক। সে তুমি এফিমিনেট ছিলে, আমি বাজি খেলতাম বা কিছু একটা, কোথাও না কোথাও বুলি হয়েছে। এবং আমিও জীবনে, আমরা সবাই জীবনে 8-10টা করে ওয়েল উইশার পেয়েছি। বাট তোমার লাইফে বুলি নিয়ে তিক্ততা নেই, কিন্তু ইউ ফিল ব্লেসড যে তোমার জীবনে 8-10টা মানুষ আছে। হ্যাঁ, এই যে তোমার এই পজিটিভিটিটা, যেটা তোমার ভাইব থেকেও পাওয়া যায়, যেটা আমি বললাম তোমার প্রথমবার দেখা থেকে আমি পাচ্ছি, সেটা মনে হয় তোমার কন্টেন্ট থেকেও বেরোয়। এই পজিটিভিটিটা কি মার থেকে পাওয়া, নাকি নিজের মধ্যে গ্রো করেছো এটা? আমার মনে হয় এটা এটা ছিল। নিজের মধ্যে আমি আস্তে আস্তে আমি আমি মানে তুমি কিন্তু এখন তুমি তো একটা তুমি অহংকারী এখন ছেলে ছিলে যে সেকেন্ড বয় ফার্স্ট বয় ছাড়া মিশছে না। সে আজকে তার একটা কিন্তু বড় ট্রান্সফরমেশন হচ্ছে, সেটা বুঝতে পারছো? ট্রু, আমি ওটাই বলতে সে অন্য চাইছিলাম, point of view টা তুমি দেখতে এক্ষুনি পাচ্ছে। পয়েন্ট আউট করলে বলে আমি এখন ভাবছি। তো না, এটা আমার মধ্যে ইভেন ইভেন এই সেম জিনিসটা আমি মানে আমার এটাও আছে যে কেউ যদি আমাকে আজকে এসে বলে, মানে কথার কথা বলছি, যদি 3জন এসে আমাকে বলে যে 2জন বলে যে তোমার কন্টেন্ট খুব ভালো আর একজন বলে যে ঠিক আছে অ্যাভারেজ, আমার কিন্তু আগে মাথায় যায় যে ওই যে অ্যাভারেজ একজন যে বলে গেল, আই উইল মেক শিওর যে সেই ফেরত এসে আমাকে বলবে যে না বস তুমি ভালো করছো বা ভালো মানে আমি জানি না আমার আমার কেন জানি না একটা খুব মানে কবে থেকে হয়েছে ঠিক স্টার্ট এটাও মনে নেই, বাট আমার মধ্যে একটা ব্যাপার আছে যে আমি একটু সবকিছুর একটু পজিটিভ সাইড খোঁজার চেষ্টা করি আর খুঁজে পাইও। বিশ্বাস করো সব কিছুর একটা, প্রত্যেকটা নেগেটিভ জিনিসের একটা পজিটিভ সাইড আছে, তুমি যদি ডটগুলো মেলানোর চেষ্টা করো মিলবে। তাই বলে হ্যাঁ এরকম ক্ষতিও মানুষের লাইফে আছে যেগুলোর কোনো পজিটিভ সাইড হতে পারে না, সেগুলো সেটা আলাদা এক্সেপশনাল, বাট আছে। মানে আমরা ডেইলি লাইফে যেই সব ছোট ছোট জিনিসগুলো নিয়ে ডিমোটিভেট হয়ে যায়, আমার মনে হয় সেই সব কিছুর একটা পজিটিভ সাইড আছে, আমরা মানে খুঁজলে তো নিশ্চয়ই পাবো। আমার সাথে এরকম হয়েছে, এরকম অনেক বড় কাজ আমার হয়তো হয়ে 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 শেষ পর্যন্ত এসে হয়নি। তো অন দ্যাট মুভমেন্ট মেবি হয়তো ফর 1 আওয়ার আর 1.5 আওয়ার আমার মনে হয়েছে যে শিট না কি হয়ে গেল, বাট দেন তারপর আমি হঠাৎ করে মানে কদিন যেতে বা আরো কিছু হওয়াতে আমি রিয়েলাইজ করলাম যে না এইটা হলে মেবি হয়তো আরো আমার এরকম 3-4টে জিনিস হতো না, যেগুলোর থেকে যেগুলো টোটাল বেনিফিটস অনেক বেশি আমার, মানে নিজের জন্য, আমার প্রোফাইলের জন্য, আমার কেরিয়ারের জন্য। তো হয়েছে, আমার সাথেও হয়েছে। তো ওইগুলো আস্তে আস্তে যখন আমি নিজেও বেশ আমি নিজেও মজা পাই যে হ্যাঁ হ্যাঁ না না মানে এটা এটা এরম ভাবে হচ্ছে মানে নিশ্চয়ই ভালো কিছু হবে। তুমি কি কনজিউম করতে ভালোবাসো, মানে কন্টেন্ট হিসেবে? কিছু না, মানে তুমি সিরিজও দেখো না, সিনেমাও দেখো না না? সিনেমা দেখি আমি প্রচন্ড, মানে রিসেন্টলি আমি একটা ফেজ চলছিল আমার সাউথ ইন্ডিয়ান দেখছিলাম, দেখতে দেখতে সাউথের সব দেখতে দেখতে এত ভালো কন্টেন্ট ফাহাদ ফাসিল, বানায় ওরা। ফাহাদ ফাসিলের দেখেছো ছবি? না তো তুমি নাম ধরে বললে আমি হ্যাঁ, আমি হ্যাঁ। কিচ্ছু বুঝতে পারবো না, মানে আমি মানে আমি আবেশ ওরকম রামের নই। হিরো, বুঝতে পেরেছি। সাদা জামা হুম, প্যান্ট পরা। হুম, হুম, হুম।
কিন্তু আমি ওই মানে জাস্ট আমি ওই কন্টেন্টটাই দেখি। তো দেখছিলাম মাঝখানে রিসেন্টলি আমি একটু শর্ট ফিল্ম দেখা শুরু করেছি, একটা খুব ভালো ভালো শর্ট ফিল্ম দেখলাম। তুমি নিজে ভেবেছো শর্ট ফিল্ম বানাবে কিনা? ভাবি তোমার তো অলমোস্ট শর্ট ফিল্মই, শুধু মাল্টিপল ক্যারেক্টারে তুমিই করছো। হ্যাঁ ওটাকে একটু, হ্যাঁ যেরকম আমি লোকেশন নিয়ে অত মাথা ব্যথা নেই, যে কোনো জায়গায় হয়ে যাচ্ছে, কারণ কন্টেন্টই সব। এবার সেটাই যখন শর্ট ফিল্ম হবে সবকিছু প্রপার হতে হবে। হ্যাঁ কিন্তু তুমি তো ভাবতেই পারো শর্ট ফিল্ম। হ্যাঁ ভাববো আমি আস্তে আস্তে। আমি রিলে যে সিরিজ কনসেপ্টটা যে ইন্ট্রোডিউস করালাম, এটাই আমি আমার নেক্সট গল্প মিছো বলে একটা, অনেকেই জানে আমাকে যারা ফলো করে, যে আসছে মিছো। তো ওটা আমি মানে 2025 এরকম 2-3টে স্টোরি করার আমার ইচ্ছা আছে। তো বেসিক্যালি আমি ভাবছি এটা, এই পুরো ব্যাপারটাকে আমি নাম দেবো রিল ফিল্ম। বেসিক্যালি ওটা রিলেই হবে, কিন্তু প্রপার মানে শর্ট ফিল্মের মতো ট্রিটমেন্ট হবে, লাইক 10টা-11খানা এপিসোড হবে প্রপার। তো দেখতে চাই আমি এটা করে যে কিরকম রেসপন্স আসছে। দেন তো যদি শর্ট ফিল্ম বানাতে ইচ্ছা হয় বানাবো, ইউটিউবে চ্যানেল তো আছে, ইউটিউবে আপলোড করব। আমি মানে আমি আসলে ওরম করে ভাবি না যে হ্যাঁ শর্ট ফিল্ম বানাবো, এই বানাবো, যেটা ভিতর থেকে আসছে। হ্যাঁ মানে আমার মনে হয় যে যেটা আমি বানাতে পাচ্ছি, যেটা বানিয়ে বানিয়ে আমার মনে হয় যে এইটা বেশ ভালো সুন্দর হয়েছে, লোকজন পছন্দ করবে, নিয়ে বানিয়ে আপলোড করে দেবে। দিন তো তারপর ফিউচারে কি হবে, আজ থেকে 10 বছর 12 বছর পর কি হবে না হবে কে জানে। আর কন্টেম্পোরারি কাউকে পছন্দ বাঙালিদের মধ্যে যারা কাজ করছে? হ্যাঁ সবাই সবাই সবার জায়গায় ভালো কাজ করছে। যেমন তোমার পছন্দ একজন দুজন? আমি মানে আমি অ্যাকচুয়ালি খুব মানে শ্রদ্ধা করি সত্যি কথা বলতে এক প্রিয়ম, যারা মানে আমি সিনিয়রদের মধ্যে যদি বলি, প্রিয়ম ঘোষ। দেন হচ্ছে স্নেহা সিংঘি। স্নেহাদি খুব ভালো, সে যে কুকিং মানে ও রান্নার ভিডিও বানায়, খুবই সুন্দর। দেন আরাধনা পুচকি, আরাধনা প্রচন্ড খুব খুব সুন্দর ইনফরমেটিভ কন্টেন্ট বানায়, তো ভালো লাগে। আর বাকিরা তো যারা আরো যারা আছে সবাই তো সবাই সবার জায়গায় দাঁড়িয়ে সুন্দর করছে, কিন্তু মেইন প্রবলেম হচ্ছে আমি কন্টেন্ট দেখি না, খুব কম দেখি। হাউ টু ক্র্যাক দ্য ইনস্টা গেম? আজকে যদি কেউ তোমাকে, একটা নতুন ছেলে এসে বলে যে দাদা আমি সব করছি নিরঞ্জন দা, আমার 2টো সিরিয়ালও হয়ে গেছে, কিন্তু ইনস্টা ফলোয়ার পাচ্ছি না, কি করা উচিত? প্রথমত তো আমার এই মানে মেবি হয়তো এখানে দাঁড়িয়ে অনেকে আমার সাথে ডিসএগ্রি করতে পারে, কিন্তু আমার অ্যাকচুয়ালি কনসেপ্টটাই পছন্দ নয় যে ইনস্টাগ্রামে ফলোয়ার্স থাকলেই মানে এটা 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 মিথ্যেও নয়, এটা সত্যি। অনেকে এরম ভাবেও তোমার ভ্যালু দেখে যে তোমার ইনস্টাগ্রামে কত ফলোয়ার্স আছে। বাট এই যেমন যে তুমি বললে যে সে 2টো সিরিয়াল করে ফেলেছে, তার মানে তার সে অ্যাক্টর হতে চায়, সে অ্যাক্টিং করতে চায়। আর আমি উইথ টাইম আমি যেটা রিয়েলাইজ করেছি, অ্যাক্টিংটা সোজা নয়, ইটস ভেরি টাফ। মানে ওই অ্যাক্টিংটা করা ইটস অ্যান আর্ট। তো ইনস্টাগ্রামের ফলোয়ার্স দিয়ে কে ভালো অ্যাক্টিং করছে বা কে ভালো শিল্পী বিচার করাটা তো খুবই foolish। আমি তো একেবারেই কিন্তু হ্যাঁ, কেউ যদি আমাকে বলে যে ফলোয়ার্স বাড়াতে চাই, ফলোয়ার্স বাড়াবো, আমি কি বলতে চাই যে কনস্ট্যান্ট রিল আপলোড করো, কনস্ট্যান্ট। হ্যাঁ মানে হয় তুমি যদি, আমি বলছি তোমাকে, তুমি যদি কন্টিনিউটিটা খুব এফেক্ট করে না? হ্যাঁ খুব খুব ওই একটা ফ্লো ধরে ফেললে না, তখন ফলোয়ার্স গেইন হতে থাকে আস্তে আস্তে। তুমি ধরো আমি যেটা এই মুহূর্তে যেটা ফলো করি, আমি আগে যেটা করতাম, আমি 2022 আর 23, না সরি ভুল বলছি, 23 আর 24 হাফ অব্দি আমি পার ডে কন্টেন্ট আপলোড করতাম, পার ডে। এখন সেটা আমি কমিয়ে করেছি যে একদিন গ্যাপ দিয়ে দিয়ে করি। ওকে, মানে যেরকম আমি কালকে লাস্ট কন্টেন্ট আপলোড করেছি, আজকে কিছু যাবে না, আবার কালকে যাবে, আবার পরশুদিন কিছু যাবে না, আবার তার পরের দিন যাবে। তো ওরম করে একটা কিছু সেট করে নিলে মেবি তুমি হয়তো ভাবছো যে এই তোমার ধরো সহজ কথার এপিসোডগুলো, তুমি হয়তো ডিসাইড করলে যে আমার এরকম ভাবে প্রতিদিন যাওয়া পসিবল না, আমি হয়তো 3 দিন অন্তর একটা করে রিল যাব। তো ওটাকে মেনটেন করতে হবে যে 3 দিন অন্তর যেন তোমার চাই যায়। ওটা ওই যখন ফর 6 মান্থ 9 মান্থ 11 মান্থ ওটা যখন কন্টিনিউ হতে থাকবে না, একটা ফ্লো অটোমেটিক্যালি চলে আসে, তুমি নিজেই বুঝতে পারবে যে পুরো প্রোফাইলের ওভারঅল রিচ বাড়ে। তো ওরকম করে হতে পারে, বাকি তো আর। প্রথম যখন টাকা ঢুকলো তুমি অবাক হয়ে যাওনি এইটা করেও টাকা এসে যায়? অ্যাকচুয়ালি ফেসবুক ইউটিউব থেকে যখন টাকা ঢুকেছিল, নাকি তার আগে তোমার ব্র্যান্ডের টাকা ঢুকে, স্পন্সরের টাকা ঢুকেছে? না প্রথমে ফেসবুক ইউটিউবেরই টাকা ঢুকেছিল, যখন প্রথম লাইফের আমি নিজে কামিয়েছি সোশ্যাল মিডিয়া থেকে। তো
তখন অনেস্টলি স্পিকিং তখন আমার ওই এক্সাইটমেন্টটা হয়নি, বিকজ মানে যেই টাকাটা আমার কাছে ঢুকেছিল তার থেকে বেশি টাকা আমি নিজে খরচ করে ফেলতাম। ওই আমার আমার কাছে তখন মনে হয়নি যেটা অনেকটা বেশি টাকা। কিন্তু যখন আমি ব্র্যান্ডের সাথে কাজ করা শুরু করলাম ইনস্টাগ্রামে, তখন অ্যাকচুয়ালি আমি যখন আমার ফার্স্ট ব্র্যান্ডের কাজ করলাম আমি ভাবলাম যে এত টাকা লোকজন ভিডিও বানাচ্ছে। মানে অনেস্টলি স্পিকিং আমার মা বাবাকে মেবি হয়তো আজকে গিয়ে আমি আমার ব্যাংক ডিটেলস দেখালে, ট্রানজাকশন দেখালে তখন হয়তো মা বাবা বিশ্বাস করবে। আমি যদি আজকের দিনে দাঁড়িয়েও বাবাকে গিয়ে বলি যে আমি এই ভিডিওটা করার জন্য এই টাকাটা পেয়েছি, আমার বাবা হাসবেই শুনে। তো ওটা তো মনে হয়েছিল যে ওয়াও সো মাচ টাকা, বিশাল বড় হয়ে গেছে। হ্যাঁ, আস্তে আস্তে রেসপন্সিবিলিটি এসছে, তখন সব টাকা চলে গেছে। একটা জিনিস আমার খুব মনে হয় যে আমি যেরকম আর্থিক জায়গা থেকে উঠে এসেছি, সেখানে আমি সাপোজ 1,00,000 টাকা, এই ম্যাজিক ফিগারটা শুনলেই এমন স্টার্টলড হয়ে যেতাম, সহজের কাছে ও হবে না। কারণ ও সেই টাকাটা শুনে, ওই ফিগারটা শুনে অনেক বেশি অভ্যস্ত। হ্যাঁ, তোমার কি মনে হয় কখনো সেটা হয়েছে যে চেয়ে উঠতে পারোনি বেশি কারণ তোমার কনফিডেন্স নেই? কাজের যায় না। মানে ধরো তুমি 10 টাকা পেতেই পারতে, তুমি চেয়েছোই 7 টাকা, কারণ তোমার ভাবোইনি যে 10 টাকা তুমি পেতে পারতে। না, এটা আমার সাথে কোনোদিনই হয়নি, বিকজ একদম প্রথম দিন থেকে কোনো কাজের জায়গাতে আমি কথা বলি না। তাহলে তোমার কাজের জায়গায় কথাই 7-8 জন বন্ধুর মধ্যে থেকে যিনি আছেন আমার, যিনি মানে যে আমার সবকিছু হ্যান্ডেল করে, ব্র্যান্ডের কাজ অ্যান্ড অল সবকিছু, ওই সমস্ত কথা বলে আমাকে বলেছে তুই মুখ বন্ধ রাখবি, বিকজ আমি বড্ড বেশি ভাটবো। কি সেম জিনিসটা আমি করে আসতো, মেবি হয়তো 10 টাকা বার করা যেত, ওখানে আমি 5 টাকা কি 6 টাকা বলে আসবো প্রথমে। তো সেই 5 টাকা 6 টাকাটা কমে এসে 4 টাকায় চলে আসবে। তো ওই জন্য প্রথম থেকে আমাকে ইনস্ট্রাকশন দেওয়া আছে, তুমি নিজের মুখ বন্ধ রাখবে, তুমি শুধু কাজ করবে, ডেলিভারেবলস দেবে, ব্যাস। তো আর আমি অ্যাকচুয়ালি মানে খুব, যেটা হয় তুমি যেটা এটা মেনশন করলে না, যেটা হয় আমি মানে ওই কনফিডেন্সটা পাই না। দেন তারপর আমি ভাবি যে এটা, আর আমার আমার এটা এমনিতেও হয় যে কাজের জায়গায় না একটু বেশি সিনিয়র কাউকে দেখে ফেললে, বা কেউ যদি অনেক বেশি বড়, সে হয়তো মানে এই যে আমি বুঝতে পারছি কাজের জায়গায়, তখন আমি একটু মানে আমি বুঝতে পারি না কি বলবো, কত কি ভাবে, এই নেক্সট প্রশ্নটা আমার কি হওয়া উচিত, যে আমি যে খুব অকওয়ার্ড হয়ে যাও। হ্যাঁ, যে আমি যে জিজ্ঞেস করবো যে এই ডেলিভারেবলসে কোনটা স্ট্যাটিক আসবে, কোনটা ফিডে যাবে, বা হোয়াট এভার কোনটা স্টোরিতে যাবে, ওগুলো আমি আর জিজ্ঞেস করবো না, না করেই চলে আসবো। তো এরকম অনেকবার হয়েছে প্রথমের দিকে। তো দেন খুব একটা খুব কনসিয়াস ডিসিশন ছিল আমাদের যে আমি কথা বলবো না, আমি নিজের মুখ বন্ধ রাখবো, আমি শুধু কাজটাই করবো, বাকি সব ও সামলে নেবে। ডাক্তারদের দেখলেই আমাদের ছোটবেলায় ছিল, বিয়ে বাড়িতে যে ডাক্তার আত্মীয় দেখছে, আরে মাথাটা অনেক দিন ধরে না কেমন ঢিপ ঢিপ করতেছে জানো, তুমি কি কি হইতেছে তুমি কি জানো? এই ডাক্তার সে তখন সবাই রাধা পল্লবী দিয়ে আলুর দমটা খাবে। এবার তোমার কখনো হয়েছে একটু মজা করে দেখা না? এটা হয়নি। হ্যাঁ, এটা এটা হয়েছে, ম্যাক্সিমাম লোকজন বলে যে একটু মিতা আন্টির মতো বলে দেখা, নাহলে বলে একটু মানা বলে চিল্লে দেখা। খুবই অকওয়ার্ড ওটা। মানে আমার কথা হচ্ছে আমি চিল্লাতে পারি, বাট মানে আমি আমি মানে একদম পুরো একটা সাথে এক্স্যাক্টলি আমি ওই পুরো এই ঝাঁকড়া চুলোই ম্যাজিকটা হবে না। হ্যাঁ, মানে ওটা ওটা তখন খুব মানে মানে খুব মিসফিট লাগবে, তো ওটা তো নয়। বাট আরো একটা জিনিস যেটা আমি খুব অকওয়ার্ড হয়ে যাই, সেটা হচ্ছে যে আমাকে আমার কাজিনরাই আমাকে বলেছে যে ব্লগ বানাবো, বানাচ্ছে, এটা না হচ্ছে না, তুই একটু শেয়ার করে দিতে, যা তো গিয়ে তুই বল তো লোকজনকে দেখতে। এবার আমার কথা হচ্ছে আমার বলতে আপত্তি নেই, কিন্তু আমি যখন কাউকে এনে আমার অডিয়েন্সকে বলছি যে একে দেখো, আমার ভেতর থেকে তো আসতে হবে হ্যাঁ এর মধ্যে কিছু আছে যেটা অডিয়েন্স দেখতে পারে। একদম সেম। আমি দেখছি যে ওখানে 15 সেকেন্ড ধরে ভাতটাই মেখে যাচ্ছে, এটা কিসের ব্লগ হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। ক্যামেরাটা নড়ছে, আলো ভাত মাখিয়ে যাচ্ছে, মেখেই যাচ্ছে, 25 সেকেন্ড 30 সেকেন্ড। আমি ভাবছি এটা আমাকে গালাগালি দেবে আমারই অডিয়েন্স। তোমারও তো একটা রেসপন্সিবিলিটি আছে টুয়ার্ডস ইওর অডিয়েন্স। কিছু তো একটা থাকতে হবে, তবে না আমি গিয়ে দেখাবো। তো ওই ব্যাপারগুলো একটু অকওয়ার্ড হয়ে যায়, লোকজন বুঝতে চায় না। লোকজন ভাবে যে ইটস ভেরি ইজি, যে আমি হ্যাঁ মানে ভাবে যে আমি জাস্ট একবার হয়তো বলে দেবো, মানে ওই এই এত লোকজন মানে আমার জন্যই বসে আছে, যে কখন নিরঞ্জন বলবে যে যাও একে গিয়ে দেখো, ছুটে গিয়ে দেখে ফেলবো। মানে আরেকটা জিনিস আমি দেখেছি, আমার এক বন্ধু
শেয়ার নিয়ে ব্যবসা শুরু করলো, শেয়ার। এবার আমাকে বললো শেয়ার করতে ফেসবুকে। এবার আমি শেয়ার করলাম, তার 40টাও রিয়াকশন পেলো না। তার কারণ হচ্ছে আমি যদি সিনেমা নিয়ে কিছু বলি বা বাংলা লিটারেচার নিয়ে কিছু বলি, সেইটা লোকে শুনবে। এক্স্যাক্টলি। আমি শেয়ার নিয়ে কোথাকার কে যে আমার কথায় লোকে রিয়াকশন দেবে? কোনো লাভই হয় না, কিন্তু তারা ভাবে আমি শেয়ার করলে লাভ হবে। কিন্তু হু এম আই টু টক অ্যাবাউট শেয়ার? মানে ওই ফিল্ডে তো তোমার আর লোকজন মেবি তোমার অডিয়েন্স, হ্যাঁ, ওটা জানতে চায় না, তোমার থেকে শুনতে চায় না। ট্রু। এটা তো ম্যাটার করে একদম। তুমি আর কিভাবে নিজেকে শাখা প্রশাখায় মানতে চাইছো, নাকি ভাবছো না লাইফ যেভাবে নিয়ে যাবো? मैं जिंदगी का साथ निभाता चला गया। অতটাও বইতে চাই না, বাট হ্যাঁ, মানে আমি সত্যি ভাবি না। আমি যতবার দেখেছি খুব বেশি আগে থেকে ভেবে রেখেছি, হয় না। তো যখন যেটা যেরম ভাবে হবে সেরম ভাবেই করবো। অভিনয়ের অফার আসলে করবে তো? হ্যাঁ, আমার যদি মনে হয় যে আমি চরিত্রটা, বিকজ আমি নিজেও, আমার মনে হয় যে এই অ্যাকসেপ্টেন্সটা আমার মধ্যে আছে যে আমি জানি যে আমাকে কিরকম চরিত্রে ভালো লাগবে, কিরকম চরিত্রে ভালো লাগবে না। তো মানে অনেক অনেক অডিশন দিয়েছি আমি, অনেক চরিত্র, 2-3টে আমার মাঝখানে পছন্দ হয়েছিল, সেগুলো অন্য কারণের জন্য হয়নি। কিন্তু হ্যাঁ, যদি আমার মনে হয়, ইভেন যখনই কেউ প্রথমেই আমাকে পিচ করে, যখনই আমাকে কিছু বলে, আমি প্রথম প্রশ্নটা এটাই করি যে আপনি, বিকজ আমি সত্যিই চাই না যে আমার বাজে অভিনয়ের জন্য বা আমি ফিট হতে পারছি না বলে একটা কন্টেন্ট খারাপ হয়ে যাক। তো আমি প্রথমেই জিজ্ঞেস করি যে আপনার কি মনে হয় যে চরিত্রটা আমি করতে পারবো বা আমি, মানে আমার দ্বারা হবে এটা, দেন আমরা এগোবো। তো যদি আমার মনে হয় যে আমি চরিত্রটা করতে পারবো, হবে, যদি ভালো গল্প থাকে, কেন না? আই উড লাভ টু। এমন নয় যে আমি অ্যাক্টিংই করতে চাই, মানে আমার হ্যাঁ, মানে যেহেতু তোমার অভিনয় আমার ভালো লাগে, হ্যাঁ, মানে আমি এটা বলছি, মানে আমি এরকমও হতে পারে যে আমার হয়তো কিছু কোনো একটা কাজ ভালো লাগছে, আমি ডাইরেক্টরকে গিয়ে হয়তো আমি বলতে পারি যে প্লিজ আমি তোমাকে অ্যাসিস্ট করতে চাই, আমি এক্সপিরিয়েন্স করতে চাই। তো ওরকম ভাবেও আমি ভালো কিছুর সাথে যুক্ত হতে পারলে আমি হ্যাপি। মানে অল নট কি আমাকে সামনেই থাকতে হবে ক্যামেরা। পপুলার হওয়ার একটা আশ্চর্য প্রবলেম আছে, স্পেশালি তোমার মতন একজন কন্টেন্ট ক্রিয়েটারের ক্ষেত্রে। দেখো, তুমি যত পপুলার হবে তোমার আর্থিক সচ্ছলতা বাড়বে, সেটাই আমরা চাইবো, বড় হিসেবে, দাদা হিসেবে, বন্ধু হিসেবে। এবং সেই সঙ্গে মানুষ তোমাকে চিনতে শুরু করবে। ফলে তুমি সেই যে তোমার অটোয় যাতায়াতটা ছিল সে হেরম্বচন্দ্র অবধি, সেটা ছেড়ে দিতে হবে, তুমি গাড়িতে ওঠা শুরু করবে। এইবার তুমি হিরম্বচন্দ্র কলেজে একটা ছেলেকে দেখেছিলে যে কলেজ লাইফে টাক নিয়ে পাগল হয়ে যাচ্ছে, অথচ তার চুলের কোনো সমস্যাই নেই। সেইটা হয়তো তোমার মেমোরি ব্যাংকে ছিল কোনো দিন, সেটা আজকে তুমি কন্টেন্ট ক্রিয়েশনে কাজে লাগাচ্ছ। এবার যেই তুমি গাড়িতে উঠে গেলে, কাঁচটা তুলে দিলে, তোমার রিলেটেবল মানুষের সাথে ডিস্টেন্স কমতে শুরু করলো। এটা, এই ডাইকোটমিটা বা এটা তোমাকে ভাবায় না? না, বিকজ আমি আমার নিজের মধ্যেই যেটুকু, ওই যে আমি বললাম না, যে মেনশন করলাম একটু আগে, যে আমার একটা আলাদা দুনিয়া আছে, আমি ওই দুনিয়া আমি আমার মতো করেই থাকি। মানে আমার মাও এখনো কাজ করে, আমার বাবাও এখনো কাজ করে, আমার বাবা এখনো বাজার করতে যায় নিজেই। তো আমার মনে হয় যে আমি ওই রিলেটেবল জিনিসগুলোর সাথে এখনো টাচে আছি। মানে মেবি হয়তো আমি এতটা মানে এক্সপোজ নই বাকি, মানে আমার সারাউন্ডিং এর সাথে, বাট মানে ওই যে তুমি মেনশন করলে না, গাড়ির কাজটা উঠে গেল, ওই রিলেটেবল দুনিয়ার সাথে একটা পাঁচিল উঠে গেল, ওটা আমার মনে হয় ওঠেনি। মানে হ্যাঁ, অফকোর্স অটোতে যাতায়াতটা করি না, কিন্তু আমি জানি যে কি হতে পারে না হতে পারে। এটার কদিন হয়েছে, এটা হয়তো লাস্ট 2 বছর হয়েছে, বা তার আগে অবধি তো আমি একটা, মানে এখনো আছি। ইভেন আমি এখনো আমার এই ছোটবেলায় জয়দীপের কথা যেরকম বলছিলাম, জয়দীপ, কৃষ্ণেন্দু, সুপর্ণা, আমার এই 3টেই এখন বন্ধু আছে, মানে আমার ছোটবেলার বন্ধু। তো তাদের সাথে যখন বেরোই, তাদের বাড়ি যখন যাই, আমি তাদের মতো করেই যাই, তাদের মতো ভাবেই মিশি। ওরা আমাকে ওরা প্রেফার করে যে না, আমি গাড়ি করে আসবো না, ওরা আমাকে গিয়ে পিক করে আসবে, আমরা স্কুটি করে বেরোবো। তো আমি স্কুটি করেই বেরোই, ওদের সাথে ওদের মতো করেই বেরোই, মেলায় যাই, মানে মেলা মানে ওই রাস্তার উপরে যেটুকু বস, জিলিপি খাই, ঘুগনি খাই, আমি করি ওদের সাথে। তো মানে আমার মনে হয় যে আমি ওটা ওই বাউন্ডারিটা আসেনি। এই প্রসঙ্গে জিজ্ঞাসা করছি, হোয়াট ইজ ইয়োর আইডিয়া অফ পার্টি? তো নিরঞ্জনের একটা পছন্দসই পার্টি হলে সেটা কিরকম হওয়া উচিত?
এখন এই মুহূর্তে আমার যেরকম মানসিক পরিস্থিতি, আই উড প্রেফার যে বাড়িতেই, party। হ্যাঁ বাড়িতে আমি আমি মানসিকভাবে একটু বয়স্ক, আমি প্রেফার করবো আমি বাড়িতেই। তুমি ক্লাবিং পাবিং এ খুব একটা ওই মাঝে মাঝেই একদিন দুদিন উঠলো কোনো হয়তো কোনো মানে ইভেন্ট থেকে, হয়তো তারপর আফটার পার্টি অর এনিথিং, দেন ওকে। বাট মেবি হয়তো কখনো মনে হলো যে খুব অনেক দিন হয়ে গেছে বাড়ি থেকে বেরোয়নি আর কিছু, তখনই ডিনারে গেলাম, দেন তারপর থেকে একটু হাতে টাইম আছে পার্ক স্ট্রিটে ঘুরে নিলাম, ঠিক আছে। বাট মানে ওইটা আমাকে ওই মানে এক্সাইট করে না যে নানা যেতে হবে, করতে হবে, হপ করতে হবে, ঘুরে বেড়াতে হবে, মানে ঢুকতে হবে, FOMO নেই। না হ্যাঁ ওটা নেই। বাট প্রথম প্রথম খুব করতাম, ছোটবেলায় খুব করতাম বাবা, ওটাই ওটাই এক্সাইটমেন্ট ছিল, এখান থেকে ওখানে যাবো, ওখান থেকে সেখানে যাবো, এই করবো একজন তাই করবো। 26 বছরের লোক ছোটবেলার কথা বলছে, এটা আমার শুনতেও কেমন লাগে। আমার ছোটবেলা তো 26 বছর বয়সে ছিল। ছোটবেলা 26 বছর, সেটা 15 বছর আগে কেটে গেছে। কন্টেন্ট মেকিং এর ফিউচার তো কি মনে হয়? আস্তে আস্তে তো সবই চেঞ্জ হয়ে যাচ্ছে, কন্টেন্টের স্ট্রাকচারও চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে পুরো জেনারেশন চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে প্রথমের দিকে যেইগুলো মানে and মানে এটা এটা যখন ভাবি, আমি নিজের কথাও ভাবি যে সিনিয়র যারা ছিল মানে কন্টেন্ট ক্রিয়েশনে, যারা সিনিয়র কন্টেন্ট ক্রিয়েটার, তারা আজকের দিনে দাঁড়িয়ে কোথাও না কোথাও গিয়ে, দিস ইজ কমপ্লিটলি মাই পয়েন্ট অফ ভিউ, কোথাও না কোথাও গিয়ে দাঁড়িয়ে ওই একটু ইররিলেভেন্ট হয়ে যাচ্ছে। এটা খুব ভয় লাগে না ইররিলেভেন্সটা? ওটাই মানে আমি ভাবি যে তার মানে আমিও হব একটা টাইমে, অফকোর্স হবে, মানে এটা তো খুবই মানে You have to keep on চিরবাস্তব। keep on working on তো it। হ্যাঁ, তো ওই মানে ওই চেঞ্জের সাথে নিজে হচ্ছে চেঞ্জ করতে পারবে না নিজেকে, তখনই আমার মনে হয় যে ফুল স্টপটা আস্তে আস্তে পড়া শুরু হয়। বাট বাকি তারপরে ইন ফিউচার তো সবই চেঞ্জ হচ্ছে। এখন তো মানে ঝিলামের পোস্টটা পড়লে? ঝিলম আজকেই পোস্ট করেছে যে ভাববেন না আমি ফেসবুকে নিন্দা করতে বসেছি, ভাববেন না আমি যে থালায় খাই সে থালায় ফুটো করছি, কিন্তু যেটা ঠিক মনে হয় সেটা আমি নিজের বাবাকেও বলতে ছাড়িনি যে ফেসবুক হ্যাঁ, কোন ছাড়। ঝিলাম দিকে এই একটা জিনিসের জন্য আমি খুব রেসপেক্ট করি। আমি প্রথম দিন থেকে যেদিনকে ঝিলাম দিকে দেখেছি, ঝিলামদি প্রচন্ড স্পষ্ট বক্তা একজন মানুষ। সেখানে ঝিলাম বলছে যে কন্টেন্ট ক্রিয়েশনের নামে খিচুড়ি তৈরি হচ্ছে, ভদ্রমহিলা শুধুমাত্র অন্তর্বাস করে খিচুড়িটা বানাচ্ছে, আর তখন দেখা যাচ্ছে কারো কমিউনিটি স্ট্যান্ডার্ডে লাগছে না, সেগুলোর কোনো ব্লক নেই, সেগুলো সবাই দেখছে। এই বেনজলগুলো যখন তোমরা ভালো কন্টেন্ট বানাও, যখন এই পুরোটাই কন্টেন্ট ক্রিয়েটার বলে একটা গোটা গাছে সবাইকে টাঙিয়ে দেওয়া হয়েছে, তখন অস্বস্তি হয় না? হ্যাঁ, মানে অস্বস্তি তো হয়, কিন্তু জানি না, আমার অ্যাকচুয়ালি কোনো কমপ্লেন নেই এটা নিয়ে। যে যেটা যার হ্যাঁ, যেটা মানে চয়েস সে সেটা করবে। অনেস্টলি মানে এইটা বলার পরও মেবি হয়তো মানে আমার ওপর অনেকে ক্রুদ্ধ হতে পারেন যে কেন তোমার বলার কিছু নেই, ইউ হ্যাভ মানে তোমার বলা হয়তো উচিত, যেহেতু তুমি একটা সার্টেন পজিশন হোল্ড করছো। কিন্তু মানে আমি আমি মন থেকে আসলে তবেই না বলবো, অস্বস্তি তো হয় ফর শিওর, মানে ওটা তো আমিও চাই না যে মানে আমাকেও সেম ওই লাইনটার মধ্যেও রাখা হোক যেখানে বাকিগুলো আছে, স্পেসিফিক্যালি তুমি যেরকম টাইপের কন্টেন্ট মেনশন করলে। কিন্তু মানে আমার অ্যাকচুয়ালি মাথাতে আসেই না কিছু বলার জন্য, কিছু করার জন্য। আমি আমার জিনিসটা নিয়ে এত হ্যাপি থাকি, আমি আমার নিজের জিনিস নিয়ে, আমার না সত্যি মনে হয়, আর দিস ইজ দ্য রিজন আমি কন্টেন্ট দেখি না। একটু আগে তুমি যখন বললে না আমি কি টাইপের কন্টেন্ট কনজিউম করি, বললে না কিছু দেখি না, দিস ইজ দ্য রিজন আমি সোশ্যাল মিডিয়া খুলি না। আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতে জাস্ট আমার পোস্ট আপলোড করার জন্য খুলি, মেবি হয়তো পরে চেক করার জন্য খুলি কি ট্র্যাকশন আসছে না আসছে, স্টোরি দিলাম, আমি খুব স্টোরি দিতে থাকি কিছু ছবি তুললে বা কিছু করলে, ওটা জাস্ট খুলি, আপলোড করি, রেখে দিই। কখনো কখনো হয়তো কিছু টাইম পাস করছি, কিছু হয়তো দরকার আছে, তখন ওই জন্য আমি খুলে হয়তো স্টোরি রিপ্লাইগুলো পড়লাম, লোকের হয়তো মেসেজ রিপ্লাইগুলো দেখলাম, ব্যাস। নাহলে আমার কি হয় আমি তোমাকে বলছি, তো মুভমেন্ট আমি এইগুলো দেখা শুরু করি না, এইগুলোর মধ্যে এত বেশি ঢুকে যায়, এইগুলো নিয়ে এত বেশি ভাবতে শুরু করি, আমার মনে হয় যে আমি নিজের কাজটা থেকে সরে যাই। ইভেন প্রথমের দিকে আরো কি হতো, মেবি হয়তো আমি আরো অনেক বড় মাপের শিল্পী বা আরো অনেক বড় মাপের কন্টেন্ট ক্রিয়েটার যারা হয়তো এখন আরো মানে ডিফারেন্ট মানে পজিশনে চলে গেছে, যারা তাদেরকে দেখছি,
দেখে হয়তো অফকোর্স এন্ড অফ দ্য ডে মানুষের মন তো তো দেখে মনে হচ্ছে এইটা তো আমিও করতে পারতাম, এটা তো আমারও হতে পারতাম, তো ওইগুলো ভেবে আমার তখন মনে হয় যে আমি বড্ড হচ্ছে ওইগুলোর মধ্যে ঢুকে যাচ্ছে। ইটস বেটার যে ওই 1 ঘন্টা যদি আমি নিজের ডায়েরিটা খুলে আমি নিজের কন্টেন্টের জন্য ভাবি, আমার জন্য ওটা ভালো। তো আমি জাস্ট মানে ওই জন্য এত বেশি বক্তব্যই রাখতে চাই না নিজে। স্কুল কলেজে লেখালেখি করেছিস? না, তখন কোনোদিন না। কিচ্ছু? মাঝখানে আমার একটা ফেজ ছিল কবিতা লিখতাম, সেগুলো আমার কাছে আর কিছু নেই, বাট কবিতা লিখতাম 2-3টে, তো লোকজনের খুব পছন্দ হয়েছিল, বাট অফকোর্স কেউ সিরিয়াস, আমিও নিজেও সিরিয়াসলি নিইনি ওটাকে, জাস্ট ওই ডায়েরির শেষের পাতায় লিখতাম ছন্দ মিলিয়ে মিলিয়ে ব্যাস। আর একটা করতাম, আমি ঠাকুর বানাতাম। বাহ আমার বাহ, খুব তো হাতের নৈপুণ্য লাগে, মানে তোমার মাটির- আঁকার হাত আছে? হ্যাঁ আঁকতাম, কিন্তু এখন আর কিচ্ছু, মানে মানে অনেক বছর আগের কথা বলছি, যখন আমি মানে মেবি হয়তো এই 5-6-এ পড়ি কি 7-8-এ পড়ি ম্যাক্স, তখন আঁকতাম, ঠাকুর বানাতাম। ইভেন মানে এরকমও হয়েছে যে আমি ঠাকুর বানিয়েছি বলে সরস্বতী ঠাকুর বানিয়েছিলাম আমার মনে আছে, আর সেটা আমি ওইটাই আমার একমাত্র কমপ্লিট হচ্ছে ছিল। কি হয়েছিল আমার জাস্ট মনে পড়লে এটা বললাম বলে, দুর্গাপুজোর সময় আমি একটা দুর্গা ঠাকুর বানিয়েছিলাম। কি বল? হ্যাঁ, ছোট্ট মতো, মানে এখানে বসালে হয়তো এরকম হাইটে, এক চালার মতো। তো বানিয়েছিলাম, ওটা শুকোচ্ছিল, তো ওই কাপড়ের মধ্যে কাদা লাগিয়ে কাপড় টাপড় পরিয়েছিলাম, সব করেছিলাম। আমাদের বাড়িতে তখন হচ্ছিল তোমার রিনোভেশনের কিছু কাজ চলছিল, আর ঠাকুরটা আমি সিঁড়ির ঘরও ঠিক না বেসিক্যালি, তুমি নিশ্চয়ই বুঝতে পারবে ওই গলতা type। একদম নিচ থেকে একদম যে ছোট স্পেসটা, Triangle type। হ্যাঁ হ্যাঁ, যেখানে ম্যাক্সিমাম ওই পাম লাগানো থাকতো, ওখানে রাখা ছিল। এবার আমি কি করেছিলাম, তখন তো বাচ্চা অত তো বুঝি না, বডিটা ওই নারকেলের ছোবড়া, খড় দিয়ে যেটা হয় সেটা আমি নারকেলের ছোবড়া দিয়ে করতাম, আর নিচের যে ভিতটা সেটা আমি পুরো প্রপার মাটির ছিল। ওটা গলে গেছে? না গলেনি, ওটা শুকিয়েছিল, শুকাতে এবার নিচে একটা পিচবোর্ড দেওয়া ছিল, ওই জল পড়েছে এই পড়েছে, পিচবোর্ডটা পাতলা হয়েছে, কোনো একটা মিস্ত্রি ওটাকে তুলে সরাতে গিয়ে পিচবোর্ডটা ছেড়ে গেছে, পুরো পড়ে ভেঙে গেছে। আমি এত আপসেট হয়ে গেছিলাম, তো আমাকে তখন মা বলেছিল যে ঠিক আছে সরস্বতী পুজো আসবে, এবার সরস্বতী ঠাকুর বানা। তো তারপর একটা সরস্বতী ঠাকুর বানিয়ে আমি রং করেছিলাম, সব করেছিলাম, আর মুখটা ওই আমাদের বাড়িতে হচ্ছে তুলসী থান ছিল, ওটা একটু ওপেন ছিল, মানে মানে বাড়ির ভেতরের প্রপার্টির মধ্যে না, মানে বাইরের লোকও ওটাতে মানে প্রদীপ দেওয়া বা ধূপ ধুনো দেওয়া দিতে পারে। তো ওখানে এসে লোকজন ওই বাড়ির লক্ষ্মী ঠাকুর সরস্বতী ঠাকুর দিয়ে যায় না, তুলসী থানে রেখে যায় বট গাছের গোড়ায়, তো ওখানে রেখে যেত। তো ওখান থেকে একটা ঠাকুরের মুখ আমি খুলে নিয়ে এসে ওটা দিয়ে সরস্বতী ঠাকুর বানিয়েছিলাম, তো সেটাকে পুজোও করা হয়েছিল বাড়িতে। তো জাস্ট মনে পড়ে গেল আমার এক্ষুনি মূর্তি বানানোর গল্প। হ্যাঁ, ওইগুলোই করেছি। সিনেমার লোকেরা সিনেমার বন্ধুদের সাথে মেশে, মানে আমার কাছের বন্ধুদের নাম বললে ঋত্বিক, অনির্বাণ, আবির, এদের নাম চলে আসে, গৌরব। কোথাও না কোথাও আমরা সবাই সিনেমার সাথে জড়িয়ে, তেমনই গানের লোকেরা গানের লোকের সাথে জড়িয়ে থাকে, বই পাড়ার লেখকরা লেখকদের মধ্যে জড়িয়ে। তোদের কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে এরকম ঘেঁটো হয়েছে? হ্যাঁ, আমার মনে হয় সবাই সবার সাথে কানেক্টেড, ভেরি ওয়েল কানেক্টেড। মানে মানে আমি অতটা সবার সাথে কানেক্ট, মানে আমার ব্যাপারটা হচ্ছে আমি যখন কানেক্ট করছি, আমি যতটা মানে লাস্ট যেখানে শেষ করেছিলাম হয়তো 6 মাস আগে কি 2 মাস আগে, সেখান থেকে আবার শুরু করছি, মানে সম্পর্কটা ওরকমই। কিন্তু হ্যাঁ মানে তোর একটা সেন্স অফ অ্যালুফমেন্ট আছে না ইন হ্যাঁ মানে জেনারেল? হ্যাঁ মানে একটু একটু। তো আমি মানে আমার মানে আমি ওইটা করতে পারবো না যে মানে বসে আড্ডা মারা, গল্প করা, এই করা। আমার মনে হয় যে আর সত্যি বলছি, মানে আমি আমি মানে শুনলে কোনো খুব বোকা বোকা লাগবে, বাট আমার কেন জানি না, আমার একটু নিজের বয়সের তুলনায় বেশি বড়, যারা আমার থেকে বেশি সাকসেসফুল লাইফে, সেই রকম মানুষদের সাথে থাকতে আমি পছন্দ করি। আমার মনে হয় যে আমার সামনের মানুষটা যদি মানে মেবি হয়তো অনেক বেশি এডুকেটেড আমার থেকে, অনেক ভালো কথা বলে, অনেক জ্ঞান আছে তার, মেবি হয়তো সেই মানুষটা আমার সাথে ইন্টারেস্টেডও নয় কথা বলতে, বাট স্টিল আই উড প্রেফার যে আমি ওখানে বসে থাকবো আর আমি ওনাকে শুনবো, কথা বলা দরকার নেই, আমি জাস্ট শুনবো। আমার এটা আমাকে খুব মানে কি বলবো, আমি আমি মানে এটা আমার খুব ভাল লাগে। মানে আমি একটু একটু বেশি বড় মাপের মানুষজনের সাথে ওঠা বসা করতে পছন্দ করি। আমার মনে হয় যে ওটাতে কি হয়, দুটো জিনিস, এটা আমার কমপ্লিটলি আমার মনে হয়েছে। এক হচ্ছে যে আমার নিজেকে খুব গ্রাউন্ডেড রাখতে হেল্প করে, যে আমার আশেপাশের লোকজন এতটাই সাকসেসফুল লাইফে, তারা এতটাই বেশি সাকসেসফুল,
আমি ওই মোমেন্টটাই পাই না যে নিজে অ্যাটিটিউড দেখাবো যে আমি অনেক বড় কিছু হয়ে গেছি বা এরকম কিছু। অ্যান্ড সেকেন্ড জিনিস, অফকোর্স আমি অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু, মানে যেটা আমি জানি যে আমার সমবয়সী লোকজনের সাথে বা আমার প্রফেশনের লোকজনের সাথে, নতুন লোকজনের সাথে থাকলে তো চিল করতে পারবো, অফকোর্স ইট উড বি ভেরি ফান, চিল করলাম, মজা করলাম, এ করলাম, বাট ওখান থেকে আমার কিছু শেখার নেই, আমার নতুন কিছু জানার নেই। তো ইটস বেটার যে আমি তাদের সাথে ওঠা বসা করতে চাই যেখান থেকে আমি জানতে পারবো, আমি হয়তো নতুন কিছু শিখতে পারবো, মেবি হয়তো কিছু একটা নতুন টার্মই শিখলাম। এই মুখচোরা ছেলেটার অ্যাটেনশন কেমন লাগে? অ্যাটেনশন কারই না ভাল লাগে, অনেস্টলি স্পিকিং সবার ভাল লাগে, আমারও ভাল লাগে, কিন্তু শুধু এই একটা দুটো প্রবলেম হয়, সেটা হচ্ছে যে আমি ফুচকাটা খেতে পারি না বাইরে দাঁড়িয়ে, ওইটা আমার খুব ইরিটেশন। আমাকে বাড়িতে অর্ডার করলে মানে আমি ভাল লাগে না, অসম্ভব। ওই দোকানে দাঁড়িয়ে ওই ফুচকা খাওয়ার মজাটা, মানে ঢাকুরিয়া স্টেশনে এখন লালাগিল্লি। বাট সো ট্রু, আমি বলছি না, মানে আমার ইরিটেশন হচ্ছে। আমার বাবার মামার বাড়ি ঢাকুরিয়াতে, তো ছোটবেলায় যখন বাবার সাথে যেতাম, ঠিক ঢাকুরিয়া ওটা মানে 1 নম্বর প্ল্যাটফর্মটা, জাস্ট নাম এরম ভাবে নামছো তুমি, ওই ঢালু যে ব্যাপারটা, ওখানেই বাঁ সাইডে একজন লোক, তখনই তোমার লাল কাপড়, এখনো মেবি হয়তো কোথাও কোথাও আছে, চাপা দেওয়া থাকতো, ওনার দোকানের ফুচকা আর ওই আলুর দমটা আমি যে কি মিস করি, কি যে মিস করি। আর আমার না খুব, আমি আলুর বলছি দম না যে- এখন খুব কম দোকানে পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, ফুচকার দোকানে খুব, হ্যাঁ, কমে গেছে। আমি বলছি না যে আমি খুব শাহরুখ খান হয়ে গেছি, আমার মানে কি না একদম এই হয়ে যাচ্ছে, বাট প্রবলেমটা আমার না খুব অকওয়ার্ড লাগে যদি একটা মানুষের দিকে আমার দিকে তাকিয়ে থাকে, বা কেউ, তুমি তো বুঝতে পারছো হা না করে তোমার- গোটা একটা ফুচকা হ্যাঁ, আমি খাচ্ছি, তুমি বুঝতে পারছো পাশের মানুষটা তোমার কাছে, তার সাথে আর একজন কেউ আছে, তাকে বলছে যে তোমার কথা, এত অকওয়ার্ড লাগে, আমি ভাবি যেটা খাবো না, কি বলবো না। ফুচকা, কাঁকড়া, এই কয়েকটা জিনিস কিছুতেই ভদ্রভাবে খাওয়া সম্ভব নয়। কাঁকড়াও আমার কি ভালো লাগে। এবার ভাব, রেস্টুরেন্টে কাঁকড়া অর্ডার করেছি, আরাম করে তো খাবো, সেটা তো হার্ডলি এরকম করে খাচ্ছি, সেখানে লোক তাকিয়ে থাকলে ভাল লাগে। ওইটাই প্রবলেম এটা নয় যে লোকজন এসে তোমাকে ডিস্টার্ব করে, প্রবলেম এটাই যে তুমি খেতে যাবে, লোকজন কেউ না কেউ তোমার চোখ ঘোরাবে, দেখবে কেউ না কেউ তাকিয়ে আছে তোমার, আর তখন খুব কুৎসিত দেখতে লাগে আমাদের। হ্যাঁ, তখন মনে হয় যে মানে জাজ করছে, না রেখে দিই। তো এই ছিল আমাদের নতুন হাওয়ার সাথে আড্ডা, নতুন হাওয়ার একটা ঝড়, যা আমাদের সবাইকে আনন্দ দিচ্ছে, আনন্দ দিয়ে চলেছে, তার বুদ্ধিদীপ্ত মজার কন্টেন্ট দিয়ে, মজার গল্প দিয়ে, ছোট গল্প দিয়ে, ছোট ছোট রিলস দিয়ে, এবং সে ভবিষ্যতের জন্য আরও নতুন নতুন জিনিস ভাবছে, রিলস ফিল্ম, শর্ট ফিল্ম, রিল সিরিজ, এসব ভাবছে। ভবিষ্যৎ সম্বন্ধে জানলাম, আর দেখলাম একটা খুব সুন্দর সহজ সরল মানুষ, যার বুদ্ধির জন্য তাকে চালাক হতে হয় না, এরকম একটা ব্যালেন্সড সুন্দর মানুষ পরবর্তী প্রজন্মে আছে। দেখলে আমাদের যাদের বয়স হচ্ছে তাদের বড্ড ভালো লাগে। এই সুরেই সহজ কথা আজকে শেষ হলো। ধন্যবাদ।